আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি কণিকের তৃতীয় নাম্বার লেকচারটি। আজকের এই লেকচারে বেসিক্যালি পরাবৃত্ত সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব আমরা। ইতিপূর্বে যে দুইটা লেকচার দেওয়া হয়েছে সেই লেকচার দুইটাতে বেসিক্যালি পরাবৃত্ত কণিকের প্রাথমিক আলোচনা এবং পরাবৃত্তের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো ডিটেইলস টাইপ ভিত্তিক সাজিয়ে দেওয়া হয়েছে। আজকের এই লেকচারে আমরা ওই সূত্রগুলোরই অ্যাপ্লিকেবল জাস্ট দেখব। দেখো তাহলে আমরা শুরু করি। আমরা উদাহরণ 2 করেছিলাম, উদাহরণ 1 করেছিলাম। দেখো উদাহরণ একে ছিল যে কণিকটার আকার বা কেমন হবে বা চিত্রের মাধ্যমে উপস্থাপন করে, এই টাইপেরই ম্যাথ হচ্ছে তোমাদের অনুশীলনীর একের ম্যাথ গুলা। দেখো অনুশীলনীর একের ম্যাথ গুলা, অনুশীলনীর একের এ নাম্বার ম্যাথটা দেখো বলছে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটার আকৃতি কেমন হবে। এটা তো একটা কণিক, কণিককে তিনটা পার্টে বিভক্ত করেছিলাম আমরা। একটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এই তিনটা পার্টের মধ্যে এই যে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা কোন পার্টের অন্তর্ভুক্ত এটা আমাকে দেখাইতে বলছি। যে দেখাও, তাহলে দেখো এ নাম্বার ম্যাথে দেওয়া আছে হচ্ছে y-2 হোল স্কোয়ার ইকুয়াল টু 8 × x-1। তাহলে বলো তো এই সমীকরণটা কি হবে। তোমরা যদি ইতিপূর্বে সেই দুইটা লেকচার করে আসো, লাস্ট ক্লাসে আমি এটা সম্পর্কে একদম সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলাম যে এই সমীকরণটা হবে একটা পরাবৃত্তের সমীকরণ। আমি লিখে দিয়েছিলাম যে পরাবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ হচ্ছে এমন যে x-α হোল স্কোয়ার সমান সমান 4 ইন্টু 4a ইন্টু y-β। এটা একটা ফর্মুলা ছিল। আরেকটা ছিল হচ্ছে y-β হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু x-α। তাহলে দেখো তো এই বিষয়টা কি এমন না, এই টাইপের না, এটা কি এটা কি এই টাইপের সাথে মিল সম্পূর্ণ না। তাহলে এটা একটা পরাবৃত্তের সমীকরণ, কিন্তু তো এটা তো এমসিকিউতে আসলে, হ্যাঁ এমসিকিউতে আসলে আমরা দাগিয়ে দিব এটা একটা পরাবৃত্তের সমীকরণ যার কেন্দ্র কত, যার শীর্ষ হচ্ছে, যার শীর্ষ যার শীর্ষ হচ্ছে 1,2, 1,2, 1,2, 1,2 যার শীর্ষ, এবং যেখানে এ এর মান হচ্ছে 2, এ এর মান হচ্ছে 2। আচ্ছা এগুলো মানলাম। এখন আমরা দেখব যে আহ, আমরা প্রমাণ করব যে এটা একটা পরাবৃত্ত হবে। দেখো আমি যখন তোমাদেরকে একটা জেনারেল ইকুয়েশন দিছিলাম, ax² প্লাস by² প্লাস 2hxy প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখানে পরাবৃত্ত হবে, পরাবৃত্ত হওয়ার শর্ত কি ছিল, পরাবৃত্ত হওয়ার শর্ত ছিল h² সমান সমান ab হতে হবে। আবার উপবৃত্ত হওয়ার শর্ত কি ছিল, উপবৃত্ত হওয়া শর্ত ছিল যে h² - ab জিরোর থেকে ছোট হবে, জিরোর থেকে ছোট হবে। আবার অধিবৃত্ত হওয়া শর্ত কি ছিল, অধিবৃত্ত হওয়া শর্ত ছিল এটা যে h² - ab জিরোর থেকে বড় হবে। এই তিনটা শর্ত আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম। দেখো তাহলে এখন এই সমীকরণটাকে আমরা একদম বিশ্লেষণ করি। তাহলে এখান থেকে বর্গের সূত্র অ্যাপ্লাই করে দিলে পাবো হচ্ছে y² - 4y+4 ইকুয়াল টু 8x - 8। তাহলে যদি আমি একটু মানুষ বানিয়ে নিই তাহলে পাবো হচ্ছে y², এটাকে যদি এই পাশে নিয়ে আসি -8x - 4y, এটাকে এই পাশে নিয়ে আসলে +12 ইকুয়াল টু 0। তাহলে একটা বিষয় লক্ষ্য করে দেখো এখানে a এর মান কত হবে, এর মান কত হবে। দেখো তো এ কি ছিল, x² সহগ। এখানে কি x² সহগ, x² বলতে বলতে কোনো অস্তিত্ব আছে। তাহলে আমরা বলতে পারি এখানে এ এর মান হবে এখানে 0। আচ্ছা তারপরে তারপরে কি দরকার, বি এর মান কত হবে। দেখো তো বি এর মান 1 হবে না, 1 হবে। আবার এইচ এর ভ্যালু কত, দেখো তো এইচ এর ভ্যালু 0 না, কারণ এক্স ওয়াই যুক্ত কোনো টার্মই এখানে নেই। তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়াইলো, তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড কি ছিল যে h² সমান কি এ বি হবে। দেখো তো সমান হবে, দেখো এই h² মানে কত, 0, সমান এ কত, এ হচ্ছে 0 আর বি হচ্ছে 1, তার মানে কি আলটিমেটলি 0। তাহলে এটা লেখা যায় না, অর্থাৎ এটা পরাবৃত্ত, অর্থাৎ এটা পরাবৃত্ত, 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 পরাবৃত্ত। আশা করি বুঝতে পেরেছো এটা। দেখো এরপরে, এরপরে পার্টটুকু কি বলছে যে চিত্রের সাহায্যে কণিকগুলো উপস্থাপন করো, চিত্রের সাহায্যে কণিকগুলো উপস্থাপন করতে বলছি। আচ্ছা এখন দেখো তোমরা বলো যে এই যে যে পরাবৃত্তটা দেওয়া আছে এই পরাবৃত্তের চিত্রটা কেমন হবে, পরাবৃত্তের চিত্রটা কেমন হওয়া উচিত বলো তো। তোমরা যদি পূর্বের লেকচার গুলা করে থাকো এগুলো তোমাদের কাছে কিচ্ছু মনে হবে না। দেখো এই পরাবৃত্তের ক্ষেত্রে আমি বলেছিলাম যে পরাবৃত্তের ক্ষেত্রে যার উপর বর্গ থাকবে পরাবৃত্তের হাত দুটি তার বিপরীত অক্ষরেখা বরাবর হবে। তাহলে এখানে বর্গ কার উপর আছে, ওয়াই এর উপরে, তাহলে পরাবৃত্তের হাত দুটি কোন দিকে যাবে, এক্স অক্ষের দিকে। আবার এই সমীকরণে দেখো তো এর ভ্যালু কত, এখানে লিখতে পারি কিনা, 8 কে ভাঙায় লিখতে পারি কিনা যে 4 × 2, তার মানে এর ভ্যালু হচ্ছে +2, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে, যার সেন্টার হচ্ছে
1,2 মনে করলাম। শীর্ষটা হচ্ছে 1,2, হচ্ছে এই বিন্দুটা 1,2, তাহলে পরাবৃত্ত হবে এমন, পরাবৃত্তটা হবে এমন, পরাবৃত্তটা হবে এমন, এমন, এমন হবে পরাবৃত্তটা, যার কেন্দ্র যার শীর্ষ হচ্ছে 1,2, যার অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। নিয়ামক রেখাটা হবে এখানে, নিয়ামক রেখাটা হবে এখানে, নিয়ামক রেখাটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, যার উপকেন্দ্র, মনে করলাম এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র, যার উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা, যার উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে, এরপরে বি নাম্বার ম্যাথটা দেখো, বি নাম্বার ম্যাথ, বি নাম্বার ম্যাথে কি বলা আছে, বি নাম্বার ম্যাথে দেওয়া আছে হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, এই কণিকটা আসলে কি হবে এটা দেখাইতে বলছে। দেখো বি নাম্বার ম্যাথে, বি নাম্বার ম্যাথে যদি আমরা, তাহলে এখান থেকে 16x² প্লাস 25y² সমান সমান 400 দেওয়া আছে, তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে পাবো হচ্ছে 16x² প্লাস 25y² মাইনাস 400 = 0। তাহলে এখন বলো যে এখানে, এখানে তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু কত 16, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 25, 25। এখন এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু 0, তাহলে আলটিমেটলি আমি এখান থেকে যে এইচ² মাইনাস এবি করলে কি পাবো দেখো তো, এইচ² মাইনাস এবি তাহলে কত হবে, 0 মাইনাস এবি, এবি কত দেওয়া আছে 16 গুণ 25, বলো তো এই ভ্যালুটা কি জিরো থেকে বড় না ছোট, মাইনাস 16 গুণ 25, এটা কি জিরো থেকে বড় নাকি ছোট, অবশ্যই অবশ্যই জিরো থেকে ছোট। তাহলে জিরো থেকে যেহেতু ছোট তার মানে এটা কি রিপ্রেজেন্ট করতেছে, জিরো থেকে ছোট হলে এটা রিপ্রেজেন্ট করতেছে উপবৃত্ত, উপবৃত্ত রিপ্রেজেন্ট করতেছে। এখন কথা হচ্ছে যে এই উপবৃত্তের আকৃতিটা কেমন হবে। আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যখন, তোমাদেরকে যখন উপবৃত্ত পড়ানো হবে তখন তোমরা এই সমীকরণগুলো দেখেই একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবে এটা একটা উপবৃত্ত, এটা একটা অধিবৃত্ত হবে, চোখ বন্ধ করে বলে দিতে পারবে। হুম, সেটা আগেই না জানি তখনই বুঝতে পারবা। দেখো তাহলে এই উপবৃত্তের আকৃতিটা বা চিত্র কেমন হবে। দেখো তোমাদেরকে এই চিত্রগুলো তখনই পড়ানো হবে যখন তোমাদেরকে উপবৃত্ত পাঠটা পড়ানো হবে, আগেই এইসব নিয়ে গোলমাল না করি। এটা যে একটা উপবৃত্ত হবে এটা বুঝতে পারছো কিনা, হ্যাঁ অর না, আশা করি বুঝতে পেরেছো। চিত্রটা ওই তখনই বুঝতে পারবা, এখন এগুলা নিয়ে না পেঁচাই। দেখো এরপরে, এরপরে সি নাম্বার যে দিছে, সি নাম্বার কি বলছে দেখো, সি নাম্বারে দেওয়া আছে হচ্ছে সি, সি নাম্বার দেওয়া আছে হচ্ছে x² / 9 মাইনাস y² / 4 = 1। তাহলে এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, পাবো হচ্ছে 4x² মাইনাস 9y² = 4 নং 36, তাই কি না, আমরা ইয়ে করে একবার করে দিয়েছি। তাহলে এখান থেকে এর ভ্যালু কত পাবো 4, বি এর ভ্যালু কত পাবো -9, এইচ এর ভ্যালু কত পাবো 0। তাহলে এখান থেকে যদি আমরা এইচ² মাইনাস এবিটা বের করি, মাইনাস এবি বের করি, তাহলে এখান থেকে কি পাবো এইচ² 0 মাইনাস এর ভ্যালু হচ্ছে 4 × বি এর ভ্যালু -9, তাহলে এখান থেকে কত হবে কত 4 নং 36। এই 36 কি জিরো থেকে বড় না, জিরো থেকে বড় না, জিরো থেকে বড় হওয়ার কারণে এটা একটা অধিবৃত্ত, এটা একটা অধিবৃত্ত। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলে দিচ্ছি, এই সমীকরণগুলো দেখে তোমরা একদম মানে দেখা মাত্র বলে দিতে পারবে যে একটা, এটা একটা উপবৃত্ত হবে না অধিবৃত্ত হবে, এটা একটা অধিবৃত্ত হবে, এটা দেখা মাত্র বলে দিবে যখন তো আমি তোমাকে ওই পাঠটুকু পড়াবো। ওকে, আশা করি এরপরেও আর কোনো কোশ্চেন থাকবে না এই টপিকটার উপরে, আর চিত্র অঙ্কন ওইখানেই দেখাবো, সমস্যা নেই। এগুলো অনেক ম্যাথ, এগুলো অনেক ম্যাথ পাবা সেখানে। ওকে, তাহলে 1 নম্বর গেল। দেখো এরপরে তোমাদেরকে উদাহরণ 2 আমি করিয়ে দিয়েছিলাম, উদাহরণ 2টা করিয়ে দিয়েছিলাম। দেখো উদাহরণ 2 এর আলোকে আমরা এই অনুশীলনী 2 এর ম্যাথ গুলো সলভ করবো, উদাহরণ 2 এর আলোকে অনুশীলনী 2 এর ম্যাথ গুলো সলভ করবো, তাহলে আমাদের টাইপ ভিত্তিক করা হবে, টাইপ ভিত্তিক করা হবে। দেখো অনুশীলনী 2 এর এ নাম্বার ম্যাথটা কি বলছে, এ নাম্বার ম্যাথটা কি বলছে, এ নাম্বার ম্যাথে বলা আছে যে এটা হচ্ছে একটা উপকেন্দ্র, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তার মানে এই পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে এটা, এবং এটা হচ্ছে তার নিয়ামক রেখা, এটা হচ্ছে তার নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন কথা হচ্ছে দেখো, তাহলে আমি যদি এই বিষয়টাকে একটু দেখার ট্রাই করি তাহলে কিভাবে কি হবে দেখো তো, এখানে, এখানে, এখানে ধরো 2 এর এ নাম্বার ম্যাথটা দেখো, মনে করে নিলাম, ধরে নিলাম আমি যে কোনো একটা পরাবৃত্ত আছে এমন, যে কোনো একটা পরাবৃত্ত, সেটা কোন দিকে যাবে এটা আমি জানি না, যে কোনো একটা পরাবৃত্ত ধরে নিলাম এমন, যে কোনো একটা পরাবৃত্ত ধরে নিলাম এমন। এখন এই পরাবৃত্তের নিয়ামক রেখাটা হবে এটা, যেটার সমীকরণ দেওয়া আছে হচ্ছে 2x - y - 9 = 0, এটা হচ্ছে তার সমীকরণটা, নিয়ামক রেখার সমীকরণটা।
এখন এই উপকেন্দ্র, মনে করলাম এটা উপকেন্দ্র যার স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -8, আমি কিন্তু এখানে কোনো অক্ষরেখা দেই নাই। সো এগুলা বিন্দু কোথায় বসাবো, কোন চতুর্ভাগে, এগুলা নিয়ে মাথা ব্যথা কোনো করার কোনো কারণ নাই। দেখো তাহলে এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে তার কি বলে উপকেন্দ্রটা। এখন দেখো এইখান থেকে, এই নিয়ামক রেখা থেকে, এই উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দুতে আমি সেট করলাম, লম্ব টানলাম, আবার এইখান থেকে একটা লম্ব টানলাম। এখন এইটাকে ধরে নিলাম উপকেন্দ্র দেওয়া আছে সি মনে করলাম, আর এটা ধরলাম হচ্ছে এস বিন্দু, এটা ধরলাম হচ্ছে পি বিন্দু। এখন এই এস বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমি যে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে এক্স ওয়াই, যে কোনো কিছু হতে পারে, এখানে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে, সেই বিন্দুগুলোর একটা সমাহার চিন্তা করে নিলাম এক্স ওয়াই। দেখো তো এক্স ওয়াই এর ভ্যালু যে কোনো পরিবর্তনের কারণে কি এই বিন্দুগুলো আমি পাবো না? অবশ্যই পাবো। তাহলে যে ওই বিন্দুগুলোর সমাহার ধরে নিলাম এক্স ওয়াই। এখন এই পি বিন্দু পি বিন্দু ধরা লাগবে না, যাই হোক, মানে এটা ধরলাম। এখন দেখো, তোমরা যদি প্রিভিয়াস লেকচার গুলা ভালো করে করে থাকো, তাহলে আমি সেখানে বলে দিছিলাম যে পরাবৃত্তের জন্য, আচ্ছা আগে দেখি যে এখানে উৎকেন্দ্রিকতা কি হবে। উৎকেন্দ্রিকতা ই সমান সমান কি হবে, দেখো তো উৎকেন্দ্রিকতা ই সমান সমান কি হবে? সিএস ডিভাইডেড বাই পিএস, তাই কি না? সিএস ডিভাইডেড বাই পিএস, অবভিয়াসলি সিএস ডিভাইডেড বাই পিএস, কারণ আমি উৎকেন্দ্রিকতা সম্পর্কে ডিটেলস বলেছিলাম। লেকচার গুলো যদি কেউ না করে থাকো, করে আসো, তাহলে বুঝতে পারবো। দেখো তাহলে এখান থেকে সিএস ডিভাইড বাই পিএস, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আবার আবার আরেকটা ইয়ে হচ্ছে যে পরাবৃত্তির জন্য উৎকেন্দ্রিকতা ই সমান সমান 1 হয়, সেটাও ওই পূর্বের লেকচার গুলোতে আলোচনা করা হয়েছে যে পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা হয় 1। তাহলে এটা যদি 1 হয়, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি যে সিএস ডিভাইডেড বাই পিএস, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সিএস সিএস ইকুয়াল টু পিএস হবে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এই শর্তটাকে অ্যাপ্লাই করে জাস্ট আমরা সমীকরণটা বের করে ফেলবো। তাহলে দেখো সিএস ইকুয়াল টু পিএস হইলে, তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে সিএস এইটুকু দূরত্ব কত হবে, তাহলে রুট ওভার অফ ভুজ দ্বয়ের অন্তর, তাহলে x+8 হোল স্কোয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর y+2 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে। তাহলে এই পিএস, এটাও আমি বলেছিলাম যে পিএস এটা তোমরা সরলরেখা হতে পড়ার কথা ফার্স্ট পেপারে। দেখো তাহলে এখান থেকে এই এস থেকে এই পি পর্যন্ত লম্ব দূরত্ব কত হবে, জাস্ট এই বিন্দুটা জাস্ট এখানে বসাই দাও। বসাই দিলে কি পাবো? এক্স এর জায়গায় 2x, টু টু এক্স এর জায়গায় এক্স, মাইনাস ওয়াই এর জায়গায় ওয়াই। যদি অন্য, এখানে তুমি অন্য কিছু ধরতে পারতা, এখানে তুমি এম এন ধরতে পারতা, সেক্ষেত্রে কি হতো, লম্ব দূরত্ব হইতো এরকম। সেক্ষেত্রে লম্ব দূরত্ব হইতো এরকম যে 2m - n - 9 ডিভাইডেড বাই রুট ওভার অফ এই যে যে ভুজগুলো আছে, এই ভুজগুলার বর্গ, তাহলে বর্গ করলে কত হবে? 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, এটা হইতো। আমি যেহেতু এখানে এক্স ওয়াই ধরছি, তাহলে এক্স ওয়াইটা নিয়ে বসাই, কারণ কি সমীকরণগুলো এক্স ওয়াই আকার বসালে একটু দেখতে সুন্দর লাগে, এজন্য আর কিচ্ছু না। তাহলে 2x - y -9 এটা থাকলো। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে এখান থেকে পাবো হচ্ছে x+8 হোল স্কোয়ার প্লাস y+2 হোল স্কোয়ার ইকুয়াল টু, বর্গ করে দিলাম, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 2x - y -9 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে কি পাবো দেখো তো, এখানে কি পাবো? যদি ওখানে 4 1 1 1 5, তাহলে বর্গ করে দিলে শুধু 5 থাকবে। তাহলে দেখো এখান থেকে আমরা বাকিটুকু যদি করার চেষ্টা করি, তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে, এখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করে দেবো, তাহলে এখানে পাবো হচ্ছে x² প্লাস 16x প্লাস 8 8 64 প্লাস y² প্লাস 4y+4 সমান সমান, এখানে যদি বর্গের সূত্র অ্যাপ্লাই করো, তাহলে এখানে কি পাবা? পাবো হচ্ছে x² বলতে 2x², মানে 2x² বলতে 4x², 2 এর উপরে স্কোয়ার মানে তার উপরে হোল স্কোয়ার, -y² প্লাস y² প্লাস 8 8 9 9 81, এই দুইটা গুণ করলে কত হবে? মাইনাস 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 2xy, না 2xy, তাহলে হবে হচ্ছে 4xy, তারপরে 2yz করলে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস 2 9 2 18y, তারপরে 2xz, 2xz করলে কতটুকু হবে? 9 9 18, 18 2 36, মাইনাস 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 প্লাসে মাইনাস 36x, 36x ডিভাইড বাই 5 যা আছে তাই থাকলো, 5 থাকলো, এতটুকু বুঝতে পারছো কিনা একটু জানাও।
দেখো তারপরে আমরা এই 5 দ্বারা এখানে আর গুণ করে দাও, 5 দ্বারা গুণ করলে কি পাবো এখানে? 5x² প্লাস 5 × 16 80 x প্লাস 64কে 5 দিয়ে গুণ দাও, কত আসে? 64কে 5 দিয়ে গুণ দাও, কত আসে দেখো? 64কে 5 দিয়ে গুণ দাও, 64কে 5 দিয়ে গুণ দিলে কত হবে? 5 4 × 5 = 20, 4 × 5 = 20, 4 5 × 6 = 30, এটা আসবে হচ্ছে 340। 340 প্লাস 5y² প্লাস 20y, 20y, 20y প্লাস প্লাস 4 × 5 = 20, 4 × 5 = 20, 20, না এটা গুণ করলে কত হয় দেখো তো? 64 × 5 করলে কত হয়? 4 × 5 = 20, শূন্য, 2, 5, এই আচ্ছা সরি সরি সরি, এটা 320 আসবে, সরি 320 আসবে, এটা 320 আসবে। 320, এখানে থাকবে 20, এখানে থাকবে 20, 20। তারপর দেখো এই পাশে যা আছে তাই থাকলো। এই পাশে থাকবে হচ্ছে 4x² প্লাস y² প্লাস 81 মাইনাস 4xy প্লাস 18y মাইনাস 96x, 96x। দাঁড়াও, এটাকে আমি এই পাশে নিয়ে এসে বলি। ওকে, এটা 96x। 96 হয়ে গেল, 96, 96, কি করলাম এটা? 96 আসবে, এটা দেখো তো 9 × 2 = 18, 36 আসবে, 96 কিন্তু দিছি। 36y, 36y, তাহলে -36y, -36y, -36y। দেখো, তাহলে এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করবো। তাহলে এখানে আছে হচ্ছে x² কয়টা আছে দেখো তো? এখানে আছে হচ্ছে 5টা, এখানে আছে হচ্ছে 4টা, তাহলে এই পাশে আনলে কি হবে? একটা x² থাকবে, একটা x² থাকবে। আবার এখানে y² আছে হচ্ছে 5টা, আর এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? এখানে আছে হচ্ছে একটা। তাহলে এই পাশে আনলে কত হবে? 4টা y² হবে না? দেখো তো 4টা y² হবে না? প্লাস 4টা y², 4টা y²। তারপরে এক্স ওয়াই এখানে কয়টা আছে? 4টা, আর এখানে কিচ্ছু নেই, তাহলে এখানে হবে 4xy, 4xy। তারপরে আমরা যদি এক্স এর কথা চিন্তা করি, এখানে আছে হচ্ছে 80টা এক্স, 80টা এক্স। এখানে কয়টা আছে দেখো তো? এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে 18টা না, কি করলাম গো এই, কি রে, এটা এক্স হবে না, এটা এক্স হবে না, এটাও তো এক্স হবে। কারণ কি লাস্টে কি x z থাকে না? x z 9 × 2 = 18, হ্যাঁ 18, 36। তাহলে দেখো এখানে আছে হচ্ছে 80টা এক্স, এখানে আছে হচ্ছে 36টা, তাহলে 36টা এই পাশে আনলে কত হবে? 80 আর 36 কত হয়? 80 আর 36 কত হয়? 116, 116 প্লাস 116x প্লাস 116x, 116x। তারপরে ওয়াই এর কথা চিন্তা করো, 20টা আছে এখানে, আর এখানে আছে হচ্ছে 18টা, তাহলে 18টা এই পাশে আনলে কি হবে? মাইনাস হবে, তাহলে থাকবে হচ্ছে -2টা ওয়াই। তাহলে না, মাইনাস না, +2টা ওয়াই, +2টা ওয়াই। আর কনস্ট্যান্ট গুলো এখানে আছে হচ্ছে 320, 340। 340 থেকে 81 গেলে কত থাকে দেখো তো? 340 থেকে 81 বাদ দাও, 340/81 -81, তাহলে থাকবে হচ্ছে 9, 5, 2, তাহলে থাকবে হচ্ছে 259, 259 প্লাস 259, 259 = 0। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো, এটাই অ্যান্সার। বুঝছো কিনা একটু জানাও, বুঝছো কিনা জানাও। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে, এরপরে বি নাম্বার ম্যাথটা দেখো। বি নাম্বার ম্যাথে কি বলছে? বি নাম্বার ম্যাথ দেওয়া আছে, এত উপকেন্দ্র এবং এত নিয়ামক রেখা বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এটা কি পারবা না? এটা তোমাদের জন্য HW, এটা তোমরা নিজেরা করে ফেলবা, এটা নিজেরা করে ফেলবা, এটা নিজেরা করে ফেলবা। তারপরে দেখো সি নাম্বার ম্যাথটা দেখো, বলছে এত উপকেন্দ্র এবং এত নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এগুলো কি কোনো ম্যাথ হইলো বলো তো? এগুলো কোনো ম্যাথ? দেখো এখান থেকে আমি সি নাম্বার ম্যাথটা করাই দিচ্ছি, সি নাম্বার ম্যাথটা করাই দিচ্ছি। সি নাম্বারে কি বলছি? এত উপকেন্দ্র এবং সি নাম্বার ম্যাথ, এত উপকেন্দ্র এবং এত নিয়ামক রেখা বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা যদি উপকেন্দ্র আঁকার ট্রাই করি, দেখো তো ফার্স্ট কথা এখানে, ফার্স্ট একটা কথা হচ্ছে বলতো, এই যে যে নিয়ামক রেখাটা, এই নিয়ামক রেখাটা কেমন হবে? ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হবে না? এই নিয়ামক রেখাটা কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হবে না? অবশ্যই, কারণ কি এক্স সমান সামথিং হবে। এই রেখাটা যদি, নিয়ামক রেখাটা যদি আমি পাই, তাহলে পাবো হচ্ছে -2, তাহলে এক্স সমান সামথিং মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল। আবার উপকেন্দ্রটা দেখো, লক্ষ্য করি, উপকেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে কেমন হবে? তার মানে আমি যদি অক্ষরেখা আঁকি, তাহলে পাবো হচ্ছে, মনে করলাম এটা হচ্ছে 2, 0 বিন্দুটা, এটা হচ্ছে 2, 0 বিন্দুটা, 2, 0 বিন্দুটা, এটা হচ্ছে উপকেন্দ্র।
এটা হচ্ছে উপকেন্দ্র। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে উপকেন্দ্র যদি হয়, তাহলে এখান থেকে নিয়ামক রেখার সমীকরণ হবে এমন, নিয়ামক রেখাটা হবে এমন, এবং পরাবৃত্তটা হবে এমন, পরাবৃত্তটা হবে এমন, মাস্ট এমন হবে, এমন হবে। তাহলে এখান থেকে আমরা দেখবো হচ্ছে যে আমাদের এই পরাবৃত্তের সমীকরণটা কেমন, মানে পরাবৃত্তির সমীকরণটা কেমন হবে, এটা আমাদের দেখতে হবে। দেখো তাহলে এখান থেকে এই নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে হচ্ছে x+2 = 0, এবং উপকেন্দ্র দেওয়া আছে, এটা আমরা যে কোনো একটা বিন্দু ধরে নিলাম এটা, তাহলে এখানকার থেকে এখানকার দূরত্ব সমান হবে। এটাকে ধরে নিলাম সি, এটাকে ধরে নিলাম এস, এটাকে ধরে নিলাম পি। তাহলে আমরা লিখতে পারি যে সি এস সমান সমান পি এস, সি এস সমান সমান পি এস। তাহলে এখান থেকে আমরা পাবো সি এস সমান সমান কি পাবো, যে এস যে কোনো একটা বিন্দু ধরে নিলাম এক্স ওয়াই, তাহলে এখান থেকে পাবো হচ্ছে x-2 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার সমান সমান, যদি এখান থেকে পাই তাহলে বিন্দুটা দ্বারা সিদ্ধ করে দিতে পাবো হচ্ছে x+2/√1, √1। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে যদি বর্গ করে দিই, উভয় পক্ষকে বর্গ করে দিই, এখানে যদি ভাঙিয়ে দিই তাহলে পাবো হচ্ছে x² - 4x+4 + y² সমান সমান x+2 হোল স্কোয়ার/1। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে x² - 4x+4 + y² সমান সমান +4 সমান সমান x²+4x+4 তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাবো, দেখো তো x² কাটা যাবে না, কাটা যাবে কিনা দেখো তো, x² কাটা যাবে না। হ্যাঁ, x² কাটা গেলে দেখো তো এখানে থাকবে কি y², তাহলে এখানে থাকবে হচ্ছে y², আর এখানে কনস্ট্যান্ট এগুলো, এটাও কাটা যাবে, এটা আনলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এই ফোরকে দুই পাশে নিয়ে যায়, তাহলে পাবো হচ্ছে 8x, 8x। এটাই অ্যান্সার। দেখো তো আলটিমেটলি আমার শর্ত কি মিলছে, দেখো তো শর্ত মিলছে, তার শীর্ষ হচ্ছে 0,00, শীর্ষ হচ্ছে 0,0, শীর্ষ 0,0। আমি সমীকরণ যেটা মানে চিত্র যেটা আঁকছি সেটাতে শীর্ষ 0,0 ছিল কিনা। এবং আমি যে বলছিলাম যে পরাবৃত্তির যার উপর বর্গ থাকবে, বর্গ যদি এক্স এর উপর থাকে, পরাবৃত্তির হাত দুটি হবে ওয়াই এর দিকে, ওয়াই এর উপর থাকলে এক্স এর দিকে। তাহলে দেখো তো এখানে বর্গটা কার উপর আছে, ওয়াই এর উপর আছে না, তাহলে অবশ্যই তার হাত দুটি কোন দিকে যাবে, এক্স অক্ষের দিকে যাবে। এবং এখানে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে এখানে পাবো হচ্ছে 4 × 2 × এক্স, তার মানে এ এর ভ্যালু এটা, এ সমান সমান পজিটিভ, তার মানে কি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে। আলটিমেটলি আমার চিত্রটা আঁকা সঠিক ছিল। ওকে, দেখো এরপরে তাহলে সি নাম্বার গেল। ডি নাম্বার ম্যাথটা দেখো কি বলছে। এত উপকেন্দ্র ও এত এত নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, এটাও তোমাদের জন্য এইচ ডাব্লিউ, এটাও এইচ ডাব্লিউ করে ফেলবা। ডুয়েট ডি নাম্বারটাও এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ, এটা পারবা আশা করি। একদম সিমিলার, একদম সিমিলার, জাস্ট করবা। দেখো এরপরে ই নাম্বার ম্যাথটা দেখো। ই নাম্বার ম্যাথে, ই নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে, দেখো তো কোনো ভিন্ন আছে, এত উপকেন্দ্র এত নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ কোনো ভিন্ন আছে, কোনোই ভিন্ন নেই। তাহলে দেখি এই ম্যাথটা আমি করাই দিই, এই ম্যাথটা করাই দিই। দেখো তাহলে ধরি, তাহলে ধরে নিলাম যে কোনো একটা উপবৃত্ত হচ্ছে এমন, পরাবৃত্ত হচ্ছে এমন, যার শীর্ষ হচ্ছে এটা, যার উপকেন্দ্র হচ্ছে মনে করলাম এটা, উপকেন্দ্র এটা, যেটা ধরলাম হচ্ছে সি বিন্দু 1,1, এবং এটা ধরলাম নিয়ামক রেখা, যেটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে 3x+4y -1 = 0, এটা লিখতে পারি আমরা, হ্যাঁ এটা লিখতে পারি। তারপরে এখানে যে কোনো একটা বিন্দু ধরলাম হচ্ছে এস, যেটা যে কোনো একটা বিন্দু ধরলাম x, y, তাহলে এখান থেকে এখানকার দূরত্ব আর এখান থেকে এখানকার দূরত্ব সমান হবে, এটাকে ধরলাম পি। তাহলে আমরা লিখতে পারি যে সিএস ইকুয়াল টু পিএস, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে সিএস সমান সমান কত হবে, √(x - 1 হোল স্কোয়ার + y - 1 হোল স্কোয়ার, y - 1 হোল স্কোয়ার, y - 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এটুকু, এখান থেকে লম্ব দূরত্ব, তাহলে জাস্ট বিন্দু দ্বারা বসাই দিই, তাহলে পাবো হচ্ছে 3x+4y - 1 এক্স এবং ওয়াই এর সহগের বর্গের রুট, বর্গের যোগফলের রুট, তাহলে পাবো হচ্ছে 3 এর উপরে স্কোয়ার +4 এর উপরে স্কোয়ার। তাহলে জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে বর্গ করে দিই উপপক্ষকে, এখান থেকে এখানে পাবো হচ্ছে x - 1 হোল স্কোয়ার +y - 1 হোল স্কোয়ার সমান সমান, এখানে পাবো হচ্ছে বর্গ করে দেব 3x+4y + 4y - 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে যদি বর্গ করে দেবো তাহলে কত পাবো, 3 × 3 = 9, 9 আর 16 25,
25। তাহলে এখানে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে কি 25 দ্বারা এখানে গুণ হবে না? 25 দ্বারা কোনটা নাই করি, পরেই করি, তাহলে এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এই পাশে পাবো হচ্ছে, তাহলে বর্গ করে দাও, বর্গ করে বর্গের সূত্রটা কি? পাবো হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে 3x স্কোয়ার, তার মানে হবে হচ্ছে 9x স্কোয়ার। আচ্ছা, তারপর ওয়াই স্কোয়ার বলতে 4y হোল স্কোয়ার, তাহলে পাবো হচ্ছে 16y স্কোয়ার। তারপর প্লাস জেড স্কোয়ার, ওয়ান স্কোয়ার, ওয়ান, ওয়ান। আচ্ছা, তারপরে দেখো 2xy, 2xy করলে কত হবে? 3 4 12, 12 2 24 প্লাস 24xy। ওকে, তারপর দেখো 2yz, ওয়াই জেড করলে কত হবে? প্লাস মাইনাসে মাইনাস হবে, ফার্স্ট কথা মাইনাস হবে, আর হবে 4 2 8, 8y। আচ্ছা, তারপরে xz, মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস 2xz, টু তাহলে 3 2 6, 6x ডিভাইড বাই 25 থাকে। তাহলে এখান থেকে যদি আমরা বের করি, তাহলে 25 দ্বারা গুণ করে দাও, গুণ করলে পাবো হচ্ছে 25x স্কোয়ার মাইনাস 25 2 50x প্লাস এক একে দুই, এক, এক আর এক যোগ করলে দুই, 2 25, তাহলে এখানে 50 হবে, প্লাস 50y স্কোয়ার মাইনাস 50y। আর বাকি এই পাশে যা আছে তাই থাকলো, যে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, তাহলে এখানে থাকবে হচ্ছে প্লাস 1 প্লাস 24xy মাইনাস 8xy মাইনাস 6x। তাহলে এখান থেকে যদি যোগ বিয়োগ করো তাহলে কি পাবো? 9 থেকে 25 গেলে থাকবে হচ্ছে 16x স্কোয়ার, 16x স্কোয়ার। আর ওয়াই স্কোয়ার ক্ষেত্রে 50টা ওয়াই থেকে 50y স্কোয়ার থেকে এই সরি, 50y স্কোয়ার কেন হলো গো? 50 কেন হবে? 25 ইয়ে করলে 25 হবে না, এখানে 25 হবে, সরি 25 হবে, 25 হবে, এটা 50 হবে, ঠিক আছে। দেখো তাহলে এই 25y স্কোয়ার থেকে এই 16টা y স্কোয়ার বাদ দিলে কত থাকবে? প্লাস 16, না সরি, প্লাস তাহলে 9 হবে, 9y স্কোয়ার হবে, 9y স্কোয়ার হবে। তারপরে দেখো এখান থেকে আমি যদি ইয়ে করি, তাহলে এখানে এক্স এক্স ওয়াই কয়টা আছে? এখানে আছে 24টা, তাহলে এই পাশে এনে বললে হবে হচ্ছে -24x y, -24x y, -24x y। তারপরে দেখো এখানে এক্স কয়টা আছে? -50টা, এখানে কয়টা আছে? -6টা, তাহলে বাদ দিলে কয়টা থাকবে এই পাশে আনলে? তাহলে থাকবে হচ্ছে -44টা এক্স না, -44টা এক্স। তারপরে ওয়াই এর ক্ষেত্রে চিন্তা করে, এখানে আছে 50টা, এখানে আছে হচ্ছে এক্স। ও হ্যাঁ, দেখো, তারপরে দেখো এখানে আছে হচ্ছে 50টা ওয়াই, এখানে আছে হচ্ছে -8টা ওয়াই, তাহলে বাদ গেলে কয়টা থাকবে? বাদ গেলে থাকবে হচ্ছে -42টা ওয়াই থাকবে না? মাইনাস, ও কি লিখলাম, 50টা থেকে 6টা গেলে 44x, আবার কাইটে দিছি কে গো। তারপর দেখো 50টা ওয়াই থেকে 8টা ওয়াই গেলে কত থাকবে? -42টা ওয়াই, -42y। তারপরে কনস্ট্যান্ট এখানে আছে হচ্ছে 50, আর এখানে কত আছে? এক। তাহলে 50 থেকে এক গেলে কত থাকে? 49, প্লাস 49 ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার, +49 = 0, এটাই অ্যান্সার। দেখো তাহলে আহ পাইলাম হচ্ছে এটা, তাহলে এটা হবে অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো তো সোজা না? খুব ইজি ম্যাথ, জাস্ট একটা কনসেপ্ট মাথায় রাখবা, যে সমীকরণ যদি নির্ণয় করতে পারো, জাস্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে এখান থেকে এইটুকু দূরত্ব, অর্থাৎ ওই উৎকেন্দ্রিকতা 1, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এই কনসেপ্টটা মাথায় রাখলেই দেখবা সব ক্লিয়ার, একদম খতম, সব খতম। দেখো এরপরে, এফ নাম্বার ম্যাথটা দেখো, দেওয়া আছে এত এত, একটা উপকেন্দ্র দেওয়া আছে, এই উপকেন্দ্রটা এত, এই নিয়ামক রেখার বিশিষ্ট পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করো, তাহলে কি এটা পারবা না? এটা পারবা কিনা? দেখো তো এখানে সংখ্যা না দিয়ে একটু মানে তারা অন্য কিছু দিছে, তাহলে সমস্যা নাই তো, আমার তো কোনো ওইটা নিয়ে মাথা ব্যথা নাই, যে যাই মন চাই তাই দেখ। দেখো তাহলে আমি যে ধরে নিলাম যে পরাবৃত্তের উপস্থিত যে কোনো একটা বিন্দু হচ্ছে এস বিন্দু, এস বিন্দু যেটা ধরলাম হচ্ছে, তাহলে আমরা এখানে আগে ধরি হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র সি যেটা a, 0, পরাবৃত্তের উপস্থিত যে কোনো একটা বিন্দু, উপস্থিত বিন্দু ধরলাম যে এস, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই ধরলাম, এক্স কমা ওয়াই। তাহলে এখান থেকে আমরা
কি লিখতে পারি? সুতরাং লিখতে পারি যে এই উপকেন্দ্র থেকে এই পরাবৃত্তের উপস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব কত হবে তাহলে? দূরত্ব হবে রুট ওভার অফ এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে এই নিয়ামক রেখার উপরে দূরত্ব কত হবে? এক্স মাইনাস সি ডিভাইড বাই রুট এ, রুট 1, রুট 1। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে আলটিমেটলি, এখানে যদি বর্গ করে দাও তাহলে এখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখানে যদি বর্গের সূত্র অ্যাপ্লাই করি তাহলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2cx প্লাস সি স্কোয়ার। জাস্ট ক্যালকুলেশন করো, এখন জাস্ট ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার। আর এক্স যুক্ত টার্ম এখানে কয়টা আছে দেখো তো, এক্স যুক্ত এখানে আছে মাইনাস, তাহলে এখানে আসলে হচ্ছে প্লাস। তাহলে যদি আমরা প্লাস এক্স কে কমন নেই থাকবে হচ্ছে 2c, 2c মাইনাস 2a আর হচ্ছে এখানে থাকবে হচ্ছে তোমার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো তো খুবই সোজা না? খুবই সোজা কিন্তু। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে জি নাম্বার ম্যাথটা কি বলছে, জি নাম্বার ম্যাথ ময়মনসিংহ 2019 আসছিল, রিসেন্ট আসছিল ধরা চলে। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে এটা, এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এটা। দেখো তো এটা পারবা না? এটা কি পারবা না? খুবই কি সোজা না? একদমই সোজা, একদমই সোজা। তাহলে এখান থেকে কি করবা? ধরে নিবা যে পরাবৃত্তের উপস্থ যে কোনো একটা বিন্দু, মনে করলাম এটা হচ্ছে সেই সি বিন্দুটা, পরাবৃত্তের উপস্থ যে কোনো একটা বিন্দু হচ্ছে এস, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এখান থেকে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে, তাহলে আমি যে কোনো একটা পরাবৃত্ত ধরে নিলাম, এই পরাবৃত্তের এটা হচ্ছে সি বিন্দুটা আর এটা হচ্ছে এস বিন্দুটা। তাহলে এখানে এই নিয়ামক রেখা সমীকরণ দেওয়া আছে হচ্ছে 3x - 4y - 1 = 0। তাহলে এখান থেকে আমি এটুকু দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব আমি লিখতে পারি সিএস ইকুয়াল টু, এখান থেকে ধরলাম এটা হচ্ছে পি বিন্দু, এস পি এস। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করবো, বাকিটা ক্যালকুলেশন করবো জাস্ট। আশা করি বুঝতে পেরেছো, এই ম্যাথগুলো খুবই সোজা কিন্তু, এখন মানে টাইপ ভিত্তিক করলে দেখবে একদম ইজি হয়ে যাবে। ওকে, এরপরে দেখো উদাহরণ 3 কি বলা আছে। উদাহরণ 3 প্রশ্নটা করছে হচ্ছে যে ধরো এটা একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বিভিন্ন অবস্থানে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক, যেমন শীর্ষবিন্দু বের করতে বলছে, উপকেন্দ্র বের করতে বলছে, নিয়ামক রেখার পাদবিন্দু, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, এগুলা বের করতে বলছে। তাহলে আমরা যখন শিখেছি যে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, তখন স্ট্যান্ডার্ড সমীকরণ ছিল না, সমীকরণটা ছিল এমন যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান সমান 4a × y - β, এমন, অথবা এমন ছিল y - β হোল স্কোয়ার সমান সমান 4a × x - আলফা, এমন। এই সমীকরণগুলো থেকে, এই দুইটা সমীকরণ থেকে তো আমরা সবগুলো বের করা শিখছিলাম। তাহলে আমাকে ফার্স্ট অফ অল এই সমীকরণটাকে, এই যে যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটাকে আমাকে এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে, এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। দেখো তাহলে এই স্ট্যান্ডার্ড ফরম্যাটে কিভাবে নিয়ে আসা যায়। দেওয়া আছে হচ্ছে y² প্লাস 8x - 2y - 23 = 0। তাহলে এটাকে ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে নিয়ে যাবো। দেখো তো ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসার জন্য এখানে এই যে যে স্ট্যান্ডার্ড ফরম্যাট গুলো দেওয়া আছে ওইখানে কি 8x বা, মানে এক কথায় এক ঘাত বিশিষ্ট যে সামথিং, এটা কি এক্সট্রা ভাবে ছিল কোনো কোথাও? দেখো তো এখানে কোথাও এক্সট্রা ভাবে কোনো কোথাও আছে এখানে? তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি এভাবে করি যে y² - 2y 1, তার মানে কি a² - 2ab প্লাস b² দিলাম। তাহলে কি এই 1² এটা কি বেশি লিখলাম না? এখানে এটা বিয়োগ করে দিলাম, আর জাস্ট তাই থাকলো, প্লাস 8x - 23 = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা হবে হচ্ছে যে y - 1 হোল স্কোয়ার, y - 1 হোল স্কোয়ার। দেখো তো বাকি যা আছে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে থাকবে কি দেখো তো, প্লাস 8x - 24 = 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে y - 1 হোল স্কোয়ার সমান সমান, এই পাশে আসলে কি হবে তাহলে 24 - 8x, 24 - 8x। তারপরে এখান থেকে y - 1 হোল স্কোয়ার থাকলো। এখান থেকে দেখো তো কমন যাই হচ্ছে
তুমি কমন নিতে পারবা এইট। এইট কমন যায় না, অথবা -8 কমন যায়। একটা বিষয় লক্ষ্য করে দেখো, ওইখানে ফরম্যাটটা কি ছিল, এমন না যে এক্স মাইনাস আলফা, এমন ফরম্যাট ছিল না। ফরম্যাটটা কি ছিল, এমন যে আলফা মাইনাস এক্স, আলফা মাইনাস এক্স, এমন ছিল। নো, এমন ছিল, এমন ছিল। তাহলে এখান থেকে কি কমন নিতে হবে? এখান থেকে কমন নিতে হবে। দেখো তুমি যদি এখান থেকে এইট কমন নাও, তবে থাকবে হচ্ছে থ্রি মাইনাস এক্স। থ্রি মাইনাস এক্স, যেটা কিনা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। আলটিমেটলি এটা হবে না, এটা হবে না। এটা এখান থেকে তাহলে কমন নিতে হবে হচ্ছে -8। এখান থেকে -8 কমন নাও, তাহলে কি থাকবে? x-3। x-3। আলটিমেটলি এটাকে আমরা যদি আরো একটু সাজাই, তাহলে এখান থেকে পাবো হচ্ছে y-1 হোল স্কোয়ার সমান সমান 4 × -2, 4 × -2 × x-3। দেখো তো এই সমীকরণটা কি আলটিমেটলি আমার কি ওই স্ট্যান্ডার্ড ফরম্যাট এটার সাথে মিল সম্পন্ন না? যে স্ট্যান্ডার্ড ফরম্যাট এটার সাথে মিল সম্পন্ন না, যে y-β হোল স্কোয়ার সমান সমান 4a × x-আলফা। তাহলে এখান থেকে এর ভ্যালু কত? এইটুকু হচ্ছে এর ভ্যালু, এইটুকু হচ্ছে এর ভ্যালু, যেটা হচ্ছে -2, এটা হচ্ছে এ, যেটা হচ্ছে -2। এখন আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসলাম। এখন আমার বাকি কাজ হচ্ছে, এখন আমার কাজ হচ্ছে, আচ্ছা এটাকে, এটা কি আমি ওইভাবে রেখেই দেই যে এটাকে লিখতে পারি আমি, যেহেতু তোমরা প্রথম করতেছো, y-β হোল স্কোয়ার সমান সমান 4a × x-আলফা। তাহলে এখন আমার কাজ হচ্ছে এখান থেকে যে শীর্ষবিন্দু বলো তো, শীর্ষবিন্দু কত হবে? 1 নম্বর শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত হবে? এই যে যে সমীকরণটা, এই সমীকরণের শীর্ষবিন্দু কি ছিল? আলফা কমা বিটা ছিল না? আলফা কমা বিটা ছিল না? আলফা কমা বিটা, আলফা কমা বিটা। তাহলে এখানে এই আলফার ভ্যালু কত? দেখো তো এই আলফার ভ্যালু কত? আলফা কোনটা? আলফা কোনটা যেটার সাথে, যেটা হচ্ছে এক্স এর সাথে থাকবে? এক্স এর সাথে কি আছে? এক্স এর সাথে কি আছে? থ্রি না? তাহলে হবে থ্রি। কমা ওয়াই এর সাথে কি আছে? ওয়ান। একটা বিষয় মাথায় রাখো, মাথায় রাখবা, এখানে যদি এভাবে থাকতো যে x+3, তাহলে হয়তো -3 নিতে হতো, কারণ সূত্রে হচ্ছে মাইনাস। তখন হয়তো এভাবে যে x - -3, এভাবে হইতো। আলটিমেটলি এক কথায় সূত্রের মাইনাসটাকে কিন্তু রাখতে হবে, এটা মাথায় রাখিও। তাহলে আমার শীর্ষবিন্দু পাইলাম হচ্ছে 3,1। এরপর বলছে উপকেন্দ্র, 2 নম্বর বলছে উপকেন্দ্র। দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? উপকেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে আমি কি বলছিলাম? বলছিলাম যে যার সাথে বর্গ থাকবে না, যার সাথে বর্গ থাকবে না তার মূল অংশের সাথে যোগ বিয়োগ। দেখো তো এখানে বর্গ নাই কারো পরে, এইটার উপর বর্গ নাই, x - আলফা এর উপর বর্গ নাই, এর মূল অংশ কোনটা? আলফা। এর মূল অংশ কোনটা? এখানে আলফা। এই আলফার সাথে যোগ বিয়োগ করতে হবে মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক আর নিয়ামক রেখার স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে উপকেন্দ্রটা ডান পাশে না বাম পাশে? অবভিয়াসলি ডান পাশে। তাহলে ডান পাশে হলে তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা পাবো হচ্ছে আলফা প্লাস a, বিটা। আলফা প্লাস a, বিটা, তাহলে আলটিমেটলি এই ভ্যালুটা কি আসলো? আলফা কত? থ্রি। প্লাস এর ভ্যালু কত? এর ভ্যালু কত? দেখো তো এখানে এর ভ্যালু কত? -2। এর ভ্যালু -2, তাহলে -2, বিটা কত? ওয়ান। তাহলে আমি পাবো হচ্ছে আহ 3 থেকে 2 বাদ দিলে 1,1, 1,1। এটা হচ্ছে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম। দেখো আমি বিষয়টা চিত্রের মাধ্যমে একটু ব্যাখ্যা করা ট্রাই করি, চিত্রের মাধ্যমে একটু দেখাই দেই। চিত্রের মাধ্যমে দেখো তাহলে, এই চিত্রটাকে যদি মানে এই যে যে ইটা দেওয়া আছে, এটাকে যদি আমি চিত্রের মাধ্যমে প্লট করি, তবে কেমন পাবো? দেখো তো কেমন পাবো? এমন পাবো কিনা যে এটা হবে, দেখো তো বর্গ কার উপরে? বর্গ হচ্ছে ওয়াই এর উপরে। তার মানে এটা কোন দিকে যাবে? এক্স এর উপর, এক্স এর দিকে যাবে। এবং শীর্ষবিন্দু মনে করলাম এটা, যে থ্রি, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এমন হবে না, সরি এমন হবে না, কারণ এখানে এ কি ধনাত্মক না ঋণাত্মক? এ হচ্ছে ঋণাত্মক, এ হচ্ছে ঋণাত্মক। তার মানে এটা যাবে এক্স অক্ষের দিকে এবং এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে হবে হচ্ছে এমন, এমন, এমন হবে এটা। তাহলে এটা হবে এমন, যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এটা হবে এমন, এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তাহলে এটা হলো শীর্ষ, যে 3,1, এটা হলো শীর্ষ। তাহলে এখন, এখন দেখো, মনে করলাম এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ বা বৃহৎ অক্ষ। আর এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা। এটা এটা হচ্ছে উপকেন্দ্রিক, উপকেন্দ্র। তাহলে এখন দেখো, আমাকে প্রশ্ন বলছে যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এখন প্রশ্ন বলছে যে উপকেন্দ্র, উপকেন্দ্র আলটিমেটলি কি কি হলো? দেখো তো এদিকে কি কমবে না? কমবে। দেখো তারপরে, তারপরে বলছে যে 4 নম্বর, 3 নম্বর,
বলে দিছে যে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো তাহলে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক কি হবে? নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক কি হবে? নিয়ামকের পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দু। আচ্ছা, নিয়ামকের পাদবিন্দুর ক্ষেত্রে আমি কি বলে দিয়েছিলাম? বলছিলাম উপকেন্দ্র এবং নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে যার সাথে বর্গ থাকবে না তার সাথে যোগ বিয়োগ করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যে সাধারণ একটা স্ট্যান্ডার্ড সমীকরণ পড়ছিলাম, আমরা তো এই সমীকরণ থেকে সব কিছু জানছিলাম, এই সমীকরণ থেকে না? এই সমীকরণের আলোকে আমরা চিত্রটা কিভাবে জানছিলাম যে এটা হবে এক্স অক্ষের দিকে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকে, না? সেই ক্ষেত্রে আমরা জানছিলাম যে ওই নিয়ামক রেখাটা কি হয়, নিয়ামক রেখাটা কি হয়, নিয়ামক রেখাটা বাম পাশে হয় না? বাম পাশে হওয়ার কারণে বিয়োগ হয়। তাহলে বিয়োগ হবে কার সাথে? যার সাথে বর্গ থাকবে না, তার মূল অংশের সাথে। এক্ষেত্রে হবে হচ্ছে আলফা মাইনাস এ কমা বিটা। আলফা মাইনাস এ কমা বিটা, তাহলে এটা কি হবে? আলফা কত দেওয়া আছে? 3, মাইনাস এ কত? -2, কমা বিটা, বিটা কত? 1। তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে দেখো তো? 5,1 না? 5,1, 5,1 এটা পাইলাম হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু। আলটিমেটলি তাই হচ্ছে কিনা দেখো তো? আমরা চিত্রের মাধ্যমে এখান দেখি। চিত্রের মাধ্যমে গেলে কি হবে দেখো তো? এটা হচ্ছে 3,1, তাহলে নিয়ামক রেখার পাদবিন্দু কি আরো এদিকে যাবে না? তাহলে কতটুকু এদিকে যাবে দেখো তো? এই অংশটুকু হচ্ছে 2, এই অংশটুকু হচ্ছে 2, এই অংশটুকু হচ্ছে 2, সরি, এই অংশটুকু হচ্ছে 2, এইটুকু হচ্ছে 2। তাহলে এইটুকু কি? এইটুকু 2, যেহেতু সমান তাহলে এইটুকু 2 হলে এখান থেকে এইটুকু বাড়বে না? এর জন্য হলো 5,1। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে যদি আমরা দেখতে চাই যে নিয়ামক রেখার পাদবিন্দু দেখলাম, এরপরে দেখো দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু 4 নাম্বার। 4 নাম্বার দেখো, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। দেখো উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু কি হবে দেখো তো? একটা বিষয় চিন্তা করো। ধরো এই যে যে স্থানাঙ্কটা পাইলাম, উপকেন্দ্রিক লম্ব কোনটা? এটা না? উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রে আমরা কি পাইলাম যে এই যে যে স্থানাঙ্কটা, এই স্থানাঙ্কটা কি পাইলাম? এই স্থানাঙ্ক পাইলাম হচ্ছে এমন না যে আলফা প্লাস এ কমা বিটা, আলফা প্লাস এ কমা বিটা, এটা পাইলাম। এখন এই যে যে বিন্দুটা আছে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। দেখো তো এই প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে এই যে যে এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা অর্থাৎ বুঝ, বুঝ কি সেম হবে না? প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে কি বুঝ সেম হবে না? পরিবর্তন কার হবে? কুটির, কুটির পরিবর্তন কতটুকু হবে বলো তো? কুটির পরিবর্তন কতটুকু হবে? কতটুকু হবে? 2a পরিমাণ না? কারণ এই টোটাল ডিস্টেন্সটা, এই টোটাল দূরত্বটা জানি আমরা কত? 4a। এই টোটাল দূরত্বটা জানি 4a, তাহলে আলটিমেটলি কুটির কতটুকু হবে এখান থেকে? 2a পরিমাণ পরিবর্তন হবে না? 2a পরিমাণ পরিবর্তন হবে কিনা? দাঁড়াও আমি এই চিত্রটাকে আর একটু সুন্দর করে আঁকি, চিত্রটা আমার কাছে হেভি জিবি লাগতেছে। ওয়েট, অক্ষরেখা দিলাম। সরি, মনে করলাম এটা শীর্ষ 3, 1। দেখো, দেখো, এটা মনে করলাম এই এই বিন্দুর স্থানাঙ্ক কি পাইছি? এই বিন্দুর স্থানাঙ্ক পাইছি এমন না যে এইটুকু হচ্ছে, যে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এ, এ হচ্ছে এটা। আবার এইখান থেকে কি এইটুকু দূরত্ব এ হবে না? তাহলে এইটুকু দূরত্ব এ আমরা দেখে আসছি পূর্বের যে লেকচারগুলো, এগুলোতে দেখে আসছি যে শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু থেকে যে উপকেন্দ্র, এই দূরত্বটা সমান হয়, এ হয়, এ হয়। তাহলে এখান এখান থেকে বলো যে এই বিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম? এই বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে আলফা প্লাস এ। এই বিন্দুর স্থানাঙ্ক কি পাইলাম? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা মাইনাস এ, আলফা মাইনাস এ। এটা হচ্ছে এই যে এই এই সমীকরণটা এদিকে ঘুরে গেছে, এজন্য আমরা এমন পাইলাম। বিষয়টা ঘাবড়ে যাও না আবার। তুমি এই সমীকরণের কথা চিন্তা করো, তখন আলফা প্লাস এই হবে। আলটিমেটলি এখন দেখো এই যে যে বিন্দুর স্থানাঙ্কটা, এই বিন্দুর ক্ষেত্রে দেখো, এই বিন্দুর ক্ষেত্রে এই যে যে ভুজ, এই ভুজের মানটা কি সেম হবে না? প্রতি ক্ষেত্রে ভুজের মানটা সেম হবে না? ভুজের মানটা সেম হলে আলটিমেটলি তাহলে কি এই যে যে বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে কি ভুজ সেম হবে? আলফা প্লাস এ হবে। এবং কুটির ক্ষেত্রে কি হবে দেখো তো? কুটির ক্ষেত্রে এটা হবে না যে এই বিন্দুর ই কত?
আচ্ছা, এই বিন্দুর স্থানাঙ্ক আমি দেখাই দিই। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা প্লাস এ কমা বিটা। এই বিন্দুর ক্ষেত্রে কুটি হচ্ছে বিটা, তাহলে বিটার সাথে কি টু এ যোগ হবে না? দেখো উপর দিকে যাচ্ছে, তাহলে এটা হবে হচ্ছে বিটা প্লাস টু এ, বিটা প্লাস টু এ। আবার অনুরূপ ভাবে এই বিন্দুর ক্ষেত্রে তাহলে কি হবে? এই বিন্দুর ক্ষেত্রে হবে, এই বিন্দুর ক্ষেত্রে হবে হচ্ছে যে আলফা প্লাস এ, বোস সেম কোটি হবে বিটা মাইনাস টু এ, বিটা মাইনাস টু এ। তাই হবে কিনা দেখো তো? তাই হবে। তাহলে এখান থেকে আমরা বসাই দিব জাস্ট যে আলফা প্লাস এ কমা, আলফা প্লাস এ দুইটার ক্ষেত্রে সেম, তাহলে এটা হবে হচ্ছে বিটা প্লাস মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস টু এ, টু এ। তাহলে এখন থেকে আমরা লিখতে পারি, জাস্ট মানগুলো বসাই দাও, যে আলফার ভ্যালু কত পাইছি? থ্রি, থ্রি প্লাস বিটা এর ভ্যালু কত? মাইনাস টু, মাইনাস টু কমা বিটা, বিটার ভ্যালু কত? ওয়ান, প্লাস মাইনাস টু এ, টু এ মানে কত? টু ইন্টু এ, তাহলে কত হবে এখান থেকে? টু ইন্টু এ করলে কত হবে? মাইনাস ফোর, ফোর হবে, মাইনাস ফোর। আচ্ছা আচ্ছা, আমি এখানে মাইনাস ফোর দেই, মাইনাস ফোর দেই। তাহলে পাবো হচ্ছে মাইনাস ফোর, মাইনাস ফোর, মাইনাস ফোর। তাহলে এখান থেকে পাবো হচ্ছে এটা, এটা আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এটা পাবো। দেখো আলটিমেটলি আমি ভ্যালুটা কি পাই? ভ্যালুটা পাবো হচ্ছে, এখানে পাবো হচ্ছে ওয়ান কমা, এখানে কত পাবো? পাবো হচ্ছে ওয়ান। ওয়ান আলটিমেটলি কি প্লাস মাইনাসই হবে না? প্লাস মাইনাস ফোর, প্লাস মাইনাস ফোর, প্লাস মাইনাস ফোর। তাহলে এখান থেকে একটা স্থানাঙ্ক পাবো হচ্ছে, সুতরাং একটা পাবো হচ্ছে ওয়ান কমা, ওয়ান কমা ফাইভ, ফাইভ। আরেকটা স্থানাঙ্ক পাবো হচ্ছে ওয়ান কমা, ওয়ান কমা মাইনাস থ্রি। আরেকটা পাবো হচ্ছে ওয়ান কমা মাইনাস থ্রি। দেখো বুঝতে পারছো কিনা? একটা পাবো হচ্ছে ওয়ান কমা ফাইভ, আর একটা পাবো ওয়ান কমা মাইনাস থ্রি। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি বিষয় এগুলা। তোমরা জাস্ট একটা বিষয় চিন্তা করবা, এই এই ইকুয়েশন গুলো চিন্তা না করে, এই যে যে ফরম্যাটটা, এই যে যে ফরম্যাট গুলো বসালাম, এই ফরম্যাট গুলো এটার সাথে চিন্তা করবা, এই ইকুয়েশনের সাথে সাথে চিন্তা করবা, তাহলে হয়ে যাবে। দেখো এরপরে কি বলছে, আমি একটু মুছে দেই এগুলা। আমি একটু এটা, এটা মুছে দিই, এটা মুছে দেই। আর এখান থেকে দেখো, তারপরে প্রশ্নটা কি বলছে? তারপরে বলছে, এটা করলাম 5 নম্বর। দেখো 5 নম্বর কি বলছে? বলছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে বলো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সূত্র কি? ফোর ইন্টু এ না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সূত্র কি? ফোর ইন্টু এ। দেখো তাহলে এখানে হচ্ছে ফোর, ফোর মডুলাস অফ মাইনাস টু। তাহলে এটাকে ইয়ে করলে কত হবে? এইট হবে না? এইট একক, এইট একক। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা আমি প্রিভিয়াস যে লেকচার সেখানে আলোচনা করছিলাম। তাহলে দেখো তারপরে কোশ্চেনটা কি বলছে? বলছে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, যে 6 নম্বর হচ্ছে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। দেখো অক্ষরেখার সমীকরণের ক্ষেত্রে আমি কি বলছিলাম? দেখো তো এই অক্ষরেখাটা যদি তুমি চিত্র ভাবে বুঝতে চাও, তাহলে এই অক্ষরেখাটা এক্স অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? ওয়াই সমান সামথিং না? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হয় ওয়াই সমান সামথিং। তাহলে আলটিমেটলি আমি যদি চিত্রের আলোকে বুঝতে যাই, তাহলে ওয়াই সমান সামথিং, ওয়াই সমান সামথিং বলতে গেলে দেখো তো প্রত্যেকটা পয়েন্টে কত কোটির ভ্যালু কত? প্রত্যেকটা পয়েন্টে কোটির ভ্যালু কত? ওয়ান করে না? প্রত্যেকটা পয়েন্ট কি ওয়ান না? তার মানে আলটিমেটলি হবে হচ্ছে এমন না যে ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস, বা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। সুতরাং বা এটাকে আসবে হচ্ছে ওয়াই সমান সমান ওয়ান, এটা আসবে না? ওয়াই সমান সমান ওয়ান। দেখো তো এটা আসবে কিনা? আচ্ছা এটা আসলো। আমি তোমাদেরকে লাস্ট লেকচারে সামারি আকারে কিছু বিষয় লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। সেখানে আমি লিখে দিয়েছিলাম, তুমি ধরো চিত্র জানো না, চিত্র পারো না, বা চিত্র আঁকতে আঁকো নাই, সেক্ষেত্রে আমি কি বলে দিয়েছিলাম যে প্রধান অক্ষের সমীকরণ হবে যার উপর বর্গ থাকবে বা যেটার উপর বর্গ থাকবে ওইটার বর্গমূল সমান শূন্য। বিষয়টা তাই কিনা দেখো তো? বর্গ কার উপর আছে? এই টোটালের উপর বর্গ না? তাহলে বর্গ থাকলে এর বর্গমূল কি হবে? ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে কি ওয়াই সমান সমান ওয়ান, এটাই আসতেছে। দেখো তো এত কিছু লাগে? আলটিমেটলি তুমি যদি ওই সামারি অংশটা জাস্ট মাথায় রাখো, তাহলে আর কিচ্ছু লাগবে না। দেখো এরপরে, এরপরে আমি এইটুকু মুছে দিই। দেখো এরপরে কি বলছি? এরপরে বলছে হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক নির্ণয় করো। শীর্ষবিন্দুতে স্পর্শক কোনটা? শীর্ষবিন্দুতে স্পর্শক কোনটা? কোনটা? এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক, এটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক। এখান থেকে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে তাহলে? শীর্ষবিন্দুতে স্পর্শক,
স্পর্শক কি হবে বলো তো? শীর্ষবিন্দুতে স্পর্শক কি হবে দেখো তো? শীর্ষবিন্দুতে স্পর্শকটা কি? ওয়াই অক্ষের সমান্তরাল না, তার মানে কি এক্স সমান সামথিং হবে না? এক্স সমান সামথিং বলতে কত? এক্স সমান সামথিং বলতে কত? এক্স সমান এই প্রত্যেকটা পয়েন্টে ভুজের মান কত হবে? প্রত্যেকটা পয়েন্টে ভুজের মান 3 না? দেখো তো 3 হবে না? তাহলে হবে হচ্ছে আমার যে এক্স সমান সমান 3, অথবা x-3 = 0। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স সমান সমান 3। এটা হবে হচ্ছে শীর্ষবিন্দু স্পর্শকের সমীকরণ। দেখো তো তুমি এটা বুঝলে হচ্ছে চিত্রের মাধ্যমে। আমি কি বলছিলাম? ওই সামারি আকারে যে লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে যার উপর বর্গ থাকবে না। যেই অংশটুকুর উপর বর্গ থাকবে না সেটা সমান শূন্য। যেই অংশটুকুর উপর বর্গ থাকবে না সেই অংশটুকু বলতে কি বোঝাচ্ছে এখানে? এই যে এই অংশটুকু বুঝে নিবা। এই অংশটুকু জাস্ট মনে রাখার জন্য, এই অংশটুকু সমান শূন্য। তাহলে বিষয়টা তাই আসতেছে কিনা দেখো তো? তাই আসতেছে কিনা যে x-3 = 0, তার মানে কি আসতেছে যে x সমান সমান 3। তাই আসতেছে কিনা? অবশ্যই তাই আসতেছে। তাহলে তোমরা দেখো তো এখান থেকে কি বুঝতেছো? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই সামারি অংশটুকু, সামারি অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা হলো, তারপরে বলছে আহ নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। নিয়ামক রেখার সমীকরণ। দেখো তো নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে কি হবে? নিয়ামক রেখার সমীকরণটা কি দেখো তো? এটা কি আহ ওয়াই অক্ষের সমান্তরাল না, তার মানে কি এক্স সমান সামথিং, মানে এক্স সমান সামথিং বলতে কতটুকু? এক্স সমান সামথিং বলতে কতটুকু? যে এক্স সমান এই প্রত্যেকটা বিন্দুতে এক্স এর যে ভ্যালুটা, ভুজের মানটা, প্রত্যেকটা ভ্যালুতে ভুজের যে মানটা সেটা কত হবে? কত হবে সেটা? দেখো তো সেটা কত হবে? তাহলে এটা হবে এমন না যে এক্স এক্স সমান এক্স সমান আলফা মাইনাস এ, এক্স সমান সমান আলফা মাইনাস এ, এটা হবে কিনা? এটা হবে কিনা? এক্স সমান সমান আলফা মাইনাস এ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে এখন কি করবা? তাহলে কিভাবে মনে রাখবা? কিভাবে মনে রাখবা? যে আমি লাস্ট ক্লাসে ওই সামারি একটা লিখে দিয়েছিলাম যে আচ্ছা এটা আগে করি, এই বিষয়টা আগে করি। তাহলে এখানে হবে হচ্ছে এক্স সমান সমান আলফার ভ্যালু কত পাইছিলাম? আলফার ভ্যালু কত এখানে? আলফার ভ্যালু হচ্ছে 3। 3 মাইনাস এর ভ্যালু কত? -2। তাহলে এখান থেকে হবে হচ্ছে এক্স সমান সমান 5। এক্স সমান সমান 5, দেখো এটা পাইলা হচ্ছে তুমি এই চিত্রের আলোকে। এখন কথা হচ্ছে আমি যে সামারি আকারে লিখে দিয়েছিলাম সেখানে কি বলছিলাম? বলছিলাম যে নিয়ামক রেখার সমীকরণ হবে, নিয়ামক রেখার সমীকরণ হবে যার উপর বর্গ থাকবে না। বর্গ নাই কার উপরে? এটার উপর বর্গ নাই। যার উপর বর্গ থাকবে না সেটা সমান সমান মাইনাস এ। মাইনাস এ বলতে কতটুকু এখানে দেখো তো? মাইনাস এ। তাহলে এখান থেকে আমি কি করতে পারি দেখো তো? লিখতে পারি x-3 = মাইনাস ইন্টু -2। তাহলে আলটিমেটলি কি হলো দেখো তো? এখান থেকে এটা পাবো না যে এক্স সমান সমান মাইনাস মাইনাস এ প্লাস প্লাস 2 প্লাস 3, 5। এটাই আসলো কিনা দেখো তো? এটাই আসলো। তাহলে বুঝতেই পারতেছো সামারি লেখাটুকুর গুরুত্ব কতটুকু, এটা বুঝতেই পারতেছো। দেখো তাহলে এটা হইলো, তারপরে তারপর এটা কি বলছে? যে নিয়ামক রেখা ও উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ। আচ্ছা, এখন উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ কি হবে বলো তো? দেখো তো এখানে এই উপকেন্দ্রিক লম্ব রেখাটা কি ওয়াই অক্ষের সমান্তরাল না? ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি এক্স সমান সামথিং, মানে এক্স সমান সমান কতটুকু হবে? এক্স সমান সমান কতটুকু হবে দেখো তো? প্রত্যেকটা বিন্দুতে ভুজের মান কত করে? তাহলে এক্স এর ভ্যালু আলফা প্লাস এ, আলফা প্লাস এ। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স সমান সমান এক্স সমান সমান আলফা প্লাস এ। আলফা কত? 3 + -2। তাহলে এখান থেকে পাবো হচ্ছে এক্স এর ভ্যালু পাবো হচ্ছে আমি 1। এক্স এর ভ্যালু পাবো হচ্ছে 1। এক্স এর ভ্যালু 1। এখন কথা হচ্ছে তাহলে তুমি এটা ওই আমি সামারিতে কি লিখে দিয়েছিলাম এভাবে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে যার উপর বর্গ থাকবে না, তার মূল অংশ যার উপর বর্গ থাকবে না সেটা কোনটা? এটা না? এই অংশটুকু না? যার উপর বর্গ থাকবে না এই অংশটুকু না? যার উপর বর্গ থাকবে না সেটা সমান 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 এ। সেটা সমান সমান এ। সেটা সমান সমান এ লিখে দিয়েছিলাম। তাহলে এখান থেকে কি পাবো দেখো তো? আমি পাবো হচ্ছে এক্স সমান সমান এ প্লাস 3, এটা পাবো। তাহলে এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেশন করলে কি পাবো দেখো তো? এক্স সমান সমান -2 + 3, তার মানে কি হবে? এক্স সমান সমান 1। এটা পাইলাম আমি, এটাই পাইলাম। আশা করি বুঝতে পেরেছো। তুমি যদি ওই সামারি অংশটুকু জাস্ট মনে রাখতে পারো তাইলে মোর দেন এনাফ, অনেক ভালো। কারণ কি এই চিত্রগুলা তুমি আঁকতে গেলে দেখবা অনেক সময় চলে যাবে। তার চেয়ে দরকার কি আমি যদি ওই সামারি অংশটুকু মনে রাখে সবকিছু করতে পারি। দ্যাটস এ গুড। দেখো তারপরে এটা একটু মুছে দেই, এটা একটু মুছে দেই।
এগুলো তোমরা যারা ক্লাস করতেছো তারা মানে মানে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিবা, বিষয়গুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে পরে নিজের মতো করে তুলে নিবা। দেখো তারপরে বলছি, আহ 1,5 বিন্দু বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করো। 1,5 বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, আচ্ছা। এখন বলো যে এটা হচ্ছে 10 নম্বর, যে 1,5 বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, 1,5 বিন্দুর বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব। আচ্ছা, আমি উপকেন্দ্রিক দূরত্ব বলতে কি লিখে দিয়েছিলাম? উপকেন্দ্রিক দূরত্ব বলতে কি লিখে দিয়েছিলাম? এমন লিখে দিয়েছিলাম না যে, যে এই পরাবৃত্তের উপরস্থ, এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু যদি হয়, এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু যদি হয় আলফা কমা বিটা, আলফা কমা বিটা, তবে এই উপকেন্দ্র থেকে, এই উপকেন্দ্র থেকে তার দূরত্ব কতটুকু হয়? তার দূরত্ব হয় এমন যে, তার দূরত্ব হয় হচ্ছে, এই দূরত্বটা কত হবে, যে বর্গবিহীন অংশে বসাই দেবো জাস্ট। বর্গবিহীন অংশ কি আছে? এক্স মাইনাস আলফা। তাহলে এখানে হবে হচ্ছে, আচ্ছা এটা যেহেতু আমি ওইখানে আলফা ইউজ করি, তাহলে এটা আলফা এখানে ইউজ না করাই ভালো। তাহলে এখানে ইউজ করলাম হচ্ছে এম এন, এম এন। তাহলে এখানে হবে হচ্ছে এই বর্গবিহীন অংশটাতে বসাই দেবো, তাহলে কি হবে? আহ এম মাইনাস আলফা, এম মাইনাস আলফা প্লাস এ, এম মাইনাস আলফা প্লাস এ, এগুলো লিখে দিয়েছিলাম না? জাস্ট এই বিন্দুটাকে এখানে সিদ্ধ করাই দিবা, মাইনাস যা আছে তাই থাকবে, প্লাস এ হবে, এটা লিখে দিয়েছিলাম। তাহলে আলটিমেটলি আমি যদি এখন এই বিন্দুটাতে বসাই তাহলে কি হবে? সুতরাং দূরত্ব কতটুকু হবে, যে এম এর জায়গায় কি আছে এখানে দেখো তো, ওয়ান আছে না? তাহলে ওয়ান বসো এখানে, এই এক্স আছে যেহেতু, বোঝ আছে, বোঝ আছে, কুটি তো আর নাই, তাহলে কুটি হবে না, তাহলে ওয়ান, ওয়ান মাইনাস আলফার ভ্যালু কত এখানে? আলফার ভ্যালু হচ্ছে 3, তাহলে 1 - 3 প্লাস এ, এর ভ্যালু কত আছে? 2 - 2, তাহলে এটা হবে হচ্ছে 1 - 3 - 2 তাহলে এখানে হবে হচ্ছে তোমার -5, মাইনাস -5 - 4, তাহলে এটা হবে হচ্ছে 4 একক, 4 একক, 4 একক। তাহলে এত বিন্দু উপকেন্দ্রিক দূরত্ব কতটুকু হবে? 4 একক, 4 একক। প্রিভিয়াস যে লেকচার গুলো করাইছি ওই লেকচার গুলো যদি করে আসো তাহলে তোমার কাছে এগুলো কিচ্ছু মনে হবে না, এগুলো একদম বেসিক থেকে বুঝতে পারবা আশা করি। তাহলে এটা হলো উপকেন্দ্রিক দূরত্বটা, দেখো তো এই পর্যন্তই না? হ্যাঁ এটা হচ্ছে এই পর্যন্তই। দেখো তো এখানে কি প্রত্যেকটা পয়েন্ট বুঝতে পারছো কিনা? যদি বুঝতে না পারো তবে ভিডিওটা আবার একটু পিছিয়ে আবার একটু দেখে আসো, আশা করি বুঝতে পারবা। ওকে, তাহলে এটা হলো, দেখি এরপরে আমাদের কি আছে। আমরা 2 করে ফেলছি, 2 করে ফেলছি। এটাও করছি। দেখো এরপরে আমরা করবো হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বারের ম্যাথ গুলো দেখো, 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার। দেখো তিনে এ কি বলছি, বলছে নিচের প্রতিটি পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, অক্ষরেখা, নিয়ামক রেখার পাদবিন্দু নির্ণয় করো। তাহলে কি এই বিষয়গুলো কি ওইটার মতোই না? দেখো তো ওইটার মতো কিনা। তাহলে প্রথমে যে বিষয়টা দেওয়া আছে সেটা হচ্ছে, এখানে সমীকরণটা দেওয়া আছে এরকম যে y - 1 হোল স্কোয়ার সমান সমান 4 × x - 2, তাহলে এখানে প্রথম কি চাইছি? প্রথম চাইছি হচ্ছে শীর্ষবিন্দু, বলো তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো তো, মিলিয়ে নাও। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে এটা না, যে 2,1, 2,1 হবে কিনা? কারণ কি এই সমীকরণটা কার সাথে মিল সম্পূর্ণ? দেখো তো এই সমীকরণটা কার সাথে মিল সম্পূর্ণ, যে y - β হোল স্কোয়ার সমান সমান 4a × x - আলফা, x - আলফা, তাহলে এর সাথে মিল সম্পূর্ণ। যেখানে, যেখানে শীর্ষ ছিল হচ্ছে আলফা বিটা, তাহলে এখানে শীর্ষ কত হবে? 2, 1। আচ্ছা, এটা গেল। 2 নম্বর হচ্ছে উপকেন্দ্র, দেখো তো উপকেন্দ্র কত হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? উপকেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে কি হয় দেখো তো। উপকেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে আমি কি বলছিলাম? বলছিলাম যে আহ উপকেন্দ্র এবং নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে যার সাথে বর্গ থাকবে না, যার সাথে বর্গ থাকবে না তার মূল অংশের সাথে যোগ বিয়োগ হবে, বাকিটা সেম থাকবে। তাহলে যার সাথে বর্গ নাই, বর্গ নাই কার সাথে? এক্স এর উপর না, তাহলে এর মূল অংশ কোনটা? 2। তাহলে কি চেঞ্জ হবে কার? চেঞ্জ হবে ভুজের, কোটির কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা হবে হচ্ছে 2, তার মানে কি এর সাথে যোগ বিয়োগ হবে? তাহলে 2, 2 কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? কারণ কি উপকেন্দ্র ডান পাশে অবস্থান করে না উপকেন্দ্র? এমন সমীকরণ থাকলে দেখো তো ডান পাশে অবস্থান করে না উপকেন্দ্রটা, তাহলে এর সাথে যোগ হবে। যোগ কত হবে? যোগ, তাহলে যোগ হবে এর ভ্যালু কত এখানে? আচ্ছা আমি একটু লিখি, তাহলে সূত্রটা লিখি, যে আলফা প্লাস a, বিটা। তাহলে এখান থেকে হবে হচ্ছে আলফার ভ্যালু কত দেখো তো, আলফার ভ্যালু হচ্ছে 2, আলফার ভ্যালু 2 প্লাস এর ভ্যালু কত এখানে? এর ভ্যালু কত? 1, 1 বিটা কত? 1। তার মানে আলটিমেটলি স্থানাঙ্কটা বের হবে 3,1, 3,1। তাহলে উপকেন্দ্র পেলাম হচ্ছে 3,1।
আই হোপ বুঝতে পেরেছো। দেখো তারপরে বলছি উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের, উপকেন্দ্রিক লম্ব অক্ষরেখা নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করার আমি এটা কি বলছি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করার এটা বলছি এরকম যে যার উপর বর্গ থাকবে না সেটা সমান সমান এ, যার উপর বর্গ থাকবে না সেটা সমান সমান এ, যার উপর বর্গ নাই, আবার এটা নিও না, এই ফোর সহ নিও না, কিন্তু এটা বলে দিলাম, এটা কিন্তু কোনো মানে সূত্র না, এটা মাথায় রাখিও। যার উপর বর্গ থাকবে না, বর্গ নাই কার উপরে, x-2, তাহলে x-2 সমান সমান এ, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 1, এটা। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমরা এক্স সমান সমান, যদি এটা আনি তাহলে 3 পাবো, এক্স সমান সমান 3। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা। আই হোপ বুঝতে পেরেছো। তারপরে দেখো কি বলছে 4 নম্বরটা, বলছে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ কি হবে এখানে? অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ কি হবে? যার উপর বর্গ থাকবে না সেটা সমান সমান 0, তার মানে x-2 = 0। আচ্ছা, সরি সরি সরি, যার উপর বর্গ থাকবে তার বর্গমূল সমান 0, তাহলে কি হবে? y-1 = 0, তার মানে এখান থেকে থাকবে হচ্ছে y সমান সমান 1, y সমান সমান 1, এটা থাকবে। তারপর দেখো 5 নম্বরে বলছে যে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামকের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে দেখো তো। নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে কি হয়, যার সাথে বর্গ থাকবে না, যার সাথে বর্গ থাকবে না সেটা সেটার মানে যে অংশটুকু সেটা সমান সমান -a, তাহলে এখানে হবে হচ্ছে x-2 = -a-1, তাহলে এখান থেকে পাবো হচ্ছে x সমান সমান 1, x সমান সমান 1 হবে। এটা হবে নিয়ামক রেখার সমীকরণ, এটা হবে নিয়ামক রেখার সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো এই বিষয়গুলো। তারপর দেখো এখান থেকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে বলো তো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান সমান কি হবে? 4a, তাহলে 4a, তাহলে এখানে হচ্ছে 4 4,1, 4 × 1, তাহলে এটা হবে হচ্ছে 4 একক, 4 একক, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে। দেখো তো বুঝতে পারতেছো কিনা। আমি কিন্তু আবারও বলতেছি যে তুমি যখন কণিক পড়বা, কণিকের কোনো একটা ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে না, কোনো একটা ফর্মুলা মুখস্থ করতে হবে না। তুমি যদি চিত্র আঁকতে পারো, চিত্রের মাধ্যমে বুঝবা, না না বুঝতে পারলে ওই সামারিজে আমি যতটুকু দিয়েছি দ্যাটস এনাফ, তুমি জাস্ট ওইটুকু মাথায় রাখতে পারলে কিচ্ছু না, তুমি চিত্রের মাধ্যমে আগে ওইটুকু মাথায় রাখবা যে সামারিটা আসলে কিভাবে আমি লিখছি, তারপরে ওইটা একটু মাথায় রাখার চেষ্টা করবা, তাইলে হবে। দেখো এরপরে কি দেওয়া আছে, এরপরে এরপরে বি নাম্বার ম্যাথটা দেখো, বি নাম্বার দেওয়া আছে কি, বি নাম্বার কি বলছে, দেওয়া আছে হচ্ছে 3y² - 10x - 12y - 18 = 0। তাহলে এটা কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসে? আছে দেখো তো, এটা কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে? আবার আমরা যে তথ্যগুলো বের করছি সেগুলো কি সবগুলো কি স্ট্যান্ডার্ড ফরম্যাটের জন্য না? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফরম্যাটে। তাহলে কি এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করতে হবে না আমাকে? করতে হবে। তাহলে এই করার জন্য দেখো কাকে মানে বর্গ আকারে বা কাকে ক্যালকুলেশনটা করতে হবে। দেখো তো এখানে আছে 3y² - 12y, এটাকে তাহলে ক্যালকুলেশন করতে হবে। এখানে আছে হচ্ছে 10x, এটা একদম নীরব, এই নীরব দর্শকের মতো শুধু দেখবে যে সে যেহেতু মানে একটু পেঁচ লাগিয়ে আছে, ওই পেঁচ ওর নিজের মতো করে পেঁচ থামাক, আমি আমার মতো করে বসে থাকি, এই এই কাজটা করবে, এই নীরব দর্শকের মতো বসে থাকবে, আর বাকি কাজ করবে এটা। দেখো তাহলে কারণ কি, এটাকে ভাঙানো যাবে, এটাকে কিছু তো করা যাবে না, তাহলে এখানে আমি 3 কে কমন নিয়ে নিব। 3 কে কমন কেন নিলাম জানো? কারণ আমি জানি, দেখো তো তোমরা যখন স্ট্যান্ডার্ড ফরম্যাটটা পড়ছো কোথাও কি ওই এক্স বা ওয়াই এর সাথে সহগ ছিল এমন? দেখো তো কোথাও কি এক্স এর সাথে বা ওয়াই এর সাথে কোনো সহগ আছে? সহগ নাই, তার মানে এখানে ওই সহগটা রাখা যাবে না, এই সহগটাকে আগে আমি শেষ করে দিলাম। সহগটাকে বিনাশ করার জন্য এখানে 3 কমন নিলাম, 3 কমন নিলে এখানে লিখতে পারি y², আর এখান থেকেও 3 কমন নাও, তাহলে পাবো হচ্ছে -4y, -4y, আর বাকি যা আছে ওই পাশে নিয়ে নাও। তাহলে পাবো হচ্ছে 10x + 18, 18 যা আছে তাই থাকলো। তাহলে এখান থেকে যদি আমরা আরো ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 3 থাকলো, 3 থাকুক। 3 কে রেখে আমি এখানে কি করতে পারি, দেখো তো এটাও তো আর এইভাবে রাখা যাবে না, বর্গ আকারে আনতে হবে, তাহলে y² থাকলো -2y,
দেখো তো তাহলে এটাকে এই যে এই অংশটুকুকে এটার সাথে মিল সম্পন্ন করতে আর কি দরকার? এটার তো মিল সম্পন্নই আছে। এটা মিল সম্পন্ন করার জন্য আর কি দরকার? টু দরকার এখানে। তাহলে হয়ে গেল যে দুই দুগুণে চার, চার ওয়াই, চার ওয়াই দেওয়া আছে এটা, তাহলে এটা মিল সম্পন্ন হয়ে গেল। তাহলে এখানে দেখো তো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দিতে হবে, প্লাস বি স্কোয়ার দিতে হবে। তাহলে কি এখানে চার কি বেশি লিখলাম না? তাহলে এখানে মাইনাস চার দিতে হবে, মাইনাস চার দিতে হবে। সমান সমান যা আছে তাই থাকলো, 10x + 18। আচ্ছা, একটু ডিপলি চিন্তা করো, জাস্ট একটু মনোযোগী হও, তাইলে বুঝতে পারবো। খুব কঠিন কিছু না। তাহলে এখান থেকে থ্রি থাকলো, দেখো থ্রি থাকলো এখানে। এই অংশটুকুতে কি হয় দেখো তো, এই অংশটুকুতে কি হয়? এই অংশটুকুতে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, এই সূত্রটা পড়ো না? ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, দেখো তো, আচ্ছা আমি এখানে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার এই সূত্রটা পড়ে অ্যাপ্লিকেবল হয়। তাহলে মাইনাস ফোর থাকলো, মাইনাস ফোর থাকলো, ইকুয়াল টু 10x + 18 দিলাম। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো তো, এই থ্রি দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিলাম, এটাকে গুণ করে দিলাম, তাহলে পাবো হচ্ছে 3 × y - 2 হোল স্কোয়ার -12, -12 সমান সমান লিখতে পারি 10x + 18। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে করতে পারি হচ্ছে এই 18 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে হবে হচ্ছে 3 × y - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 18 যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হবে হচ্ছে 10x, 18 ওই পাশে নিয়ে গেলে কি হবে? 30 হবে না? 18 আর 12 যোগ করলে 30। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে, যেহেতু এই শখটাকে তো রাখা যাবে না, কারণ কি আমার স্ট্যান্ডার্ড ফর্মুলাতে তো এইটা নাই। তাহলে পাবো হচ্ছে y - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এই থ্রি দ্বারা ভাগ করে দাও সবাইকে। ভাগ করে দিলে দেখো তো কি থাকে, থ্রি দ্বারা যদি ভাগ করে দিই তাহলে থাকবে হচ্ছে 1/3 ইন্টু 10x + 30। এটা থাকবে না? এটা থাকবে কিনা? আচ্ছা এটা থাকবে। দেখো এখন, এখন আরেকটা কাজ, সেটা হচ্ছে আমার, এখন আরেকটা কাজ সেটা হচ্ছে, দেখো তো ওই ফর্মুলা, স্ট্যান্ডার্ড ফর্মুলায় এক্স এর সহগ কত ছিল? ওয়ান ছিল না? এক্স এর কোনো সহগ ছিল? ওয়ান ছিল না? মনে মনে ওয়ান ছিল। তাহলে এখন এই টেনকেও তো বাদ দিতে হবে, টেনকেও তো এই পাশে আনতে হবে, তাহলে হ্যাঁ টেনকেও আনতে হবে। তাহলে y - 2 হোল স্কোয়ার সমান সমান, টেনকেও কমন নেই, ওই দুটা থেকে টেন কমন নাও, তাহলে পাবো হচ্ছে 10/3 ইন্টু এক্স প্লাস কি এখানে কত হবে? থ্রি হবে না? দেখো তো থ্রি হবে না? টেন কমন নিন, তাও থ্রি হবে। এখন আসলো হচ্ছে আমার আলটিমেটলি স্ট্যান্ডার্ড ফর্মুলাটা। এখন দেখো তো এটাকে আরো একটু মডিফাই করা যায় কিনা, যে আমি এখানে লিখতে পারি যে y - 2 হোল স্কোয়ার সমান সমান ফোর নাও, ফোর ইন্টু, তাহলে এখানে কত হবে? 1/4 দিতে হবে, ইন্টু 10/3 থাকলো, 10/3 থাকলো, x + 3, x + 3। তাহলে এটাকে যদি আমি আরো একটু ইয়ে করি তাহলে পাবো হচ্ছে y - 2 হোল স্কোয়ার সমান সমান, তাহলে ফোর ইন্টু, তাহলে কাটলে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে দুই দিয়ে কাটলে পাঁচ, তাহলে ফাইভ, 4 × 5/6, 5/6 ইন্টু x + 3, x + 3। যেখানে কিনা আমার এই ভ্যালুটা হচ্ছে a এর ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে a এর ভ্যালু, এটা হচ্ছে a, এটা হচ্ছে a। দেখো বুঝতে পারছো কি না? এতটুক, এতটুকুই হচ্ছে মেন, এটাই হচ্ছে মেন, আর কিছু যদি তুমি এটা করতে পারো তাহলে আর কিছু লাগবে না, এইটুকুই হচ্ছে মেন, এইটুকু হচ্ছে মেন। এইটুকু বুঝতে পারলে দেখবা যে বাকিটুকু কোনো সমস্যা নেই, কারণ বাকিটুকু ওই যে আমি সামারি যে লিখে দিয়েছিলাম ওই আলোকে করে ফেলবা। দেখো এখন আমরা তাহলে করি, তাহলে 1 নাম্বার, তাহলে শীর্ষবিন্দু কত হবে? শীর্ষবিন্দু কত হবে? শীর্ষবিন্দু হবে হচ্ছে, তাহলে এখানে দেখো, তাহলে শীর্ষবিন্দু কত হবে বলো? শীর্ষবিন্দু এটা এমন হবে না যে -3, -3,2, তাই হবে কিনা? কারণ কি, এটাকে এটাকে আমি এটা লিখতে পারি না যে y - 2 হোল স্কোয়ার সমান সমান 4 × 5/6 ইন্টু এক্স মাইনাস মাইনাস থ্রি, এটা লিখতে পারবো না? কারণ এটাই তো লিখতে হবে, কারণ কি সূত্র এখানে মাইনাস আছে না, তাহলে এই মাইনাসটা আলাদাভাবে লিখতে হবে না, মাইনাস মাইনাস প্লাস হবে, এর জন্য -3,2 হলো। আশা করি বুঝতে পারছো। এগুলা এত ভেঙে চুরে বোঝানোর পরও যদি না বুঝো তাহলে তো ব্যর্থ, আমি ব্যর্থ, আমি নিজেই ব্যর্থ। দেখো তারপরে, তারপরে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? উপকেন্দ্রের ক্ষেত্রে কি বলছি, জাস্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে যার উপর বর্গ থাকবে না তার মূল অংশের সাথে যোগ বিয়োগ হবে। তাহলে মূল অংশ কোনটা এখানে? মূল অংশ কি এক্স এর পরিবর্তন আছে, তাহলে কোটি সেম থাকবে। তাহলে হবে হচ্ছে -3, -3 প্লাস, উপকেন্দ্র কি ডান পাশে থাকে যেন প্লাস এ, এ কত? এ হচ্ছে 5/6, 5/6 কমা বিটা কত? 2। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে, যদি লসাগু করো, লসাগু করলে পাবো হচ্ছে 318, 18 থেকে 5 গেলে কত থাকে? -18 থেকে 5 না, 18 থেকে 5 গেলে -13/6, -13/6,2, -13/6,2, -13/6,2। এটা হলো তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেখো তারপরে 3 নাম্বার কি বলছি?
3 নাম্বার আছে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে দেখো তো। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বলছে, যাই হোক আমরা সবগুলো দেখি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আগে বের করি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান কি হবে দেখো তো, 4 × a না? তাহলে 4 × এর ভ্যালু কত এখানে? এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 5/6। 5/6 তার মানে হবে আলটিমেটলি 4×5 = 20/6। 20/6 এটাকে তাহলে কাটলে আলটিমেটলি পাবো হচ্ছে আমি, যদি 2 দ্বারা কাটি তাহলে পাবো হচ্ছে 10/3। 10/3 এত একক, এটা পেলাম হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এরপরে দেখো 4 নাম্বার, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আমি উপকেন্দ্রিক লম্বের সমীকরণের ক্ষেত্রে কি লিখে দিয়েছিলাম, যে যার সাথে বর্গ থাকবে না সেটা সমান সমান এ। যার সাথে বর্গ থাকবে না সেটার কি সমান কি আবার এটা আমি বারবার বলতেছি কিন্তু, যে এটা হচ্ছে কোনো ইয়ে না, মানে এই টোটালটা নিবা না, শুধু এইটুকু নিবা, শুধু এইটুকু নিবা। তাহলে এটা নিলে কি হবে, x+3 সমান সমান এ বলতে কতটুকু, 5/6। 5/6 তাহলে এখান থেকে কি পাবো, যদি লসাগু করি আর গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে 6x+18 = 5। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 6x 6x+13 = 0। 6x+13 = 0, এটা পাবো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তারপরে দেখো 5 নম্বর হচ্ছে অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখা কি হবে দেখো তো, যার উপর বর্গ থাকবে তার বর্গমূল সমান 0, তার মানে কি হবে y-2 = 0। তাহলে এখান থেকে পাবো হচ্ছে y সমান সমান 0। কি পরিমাণ যে সহজ করে তোমাদেরকে মানে প্রোভাইড করতেছি, এটা বলার মতো না। এত সহজ করে কেউ মনে হয় না পড়াবে। দেখো তারপরে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে কি বলছিলাম, নিয়ামকের সমীকরণ এক্ষেত্রে কি বলছিলাম, যে যার উপর বর্গ থাকবে না সেটা সমান সমান, যার উপর বর্গ থাকবে না সেটা সমান সমান -a। মাইনাস বলতে -5/6। -5/6 তাহলে এখানে কত হবে, যদি গুণ করো তাহলে হচ্ছে 6x+18। 18 সমান সমান -5। তাহলে এটা যদি এই পাশে আনো তাহলে কি হবে, 6x+23। 18 আর 5 যোগ করলে 23 = 0। এটা হবে তোমার ওই কি বলে নিয়ামক রেখার সমীকরণটা, 6x+23 = 0। এটা হবে নিয়ামক রেখার সমীকরণ। দেখো বুঝছো কি না? খুবই সোজা করে কিন্তু বোঝানো হচ্ছে, যদি তাতেও না বুঝো তাহলে তো কি করার। একটু মনোযোগী হও, জাস্ট একটু মনোযোগী হও। অনেক ইজি ভাবে বোঝানো হচ্ছে, এটা চিন্তা করতে পারবে না যে কি পরিমাণ ইজি ভাবে বোঝানো হচ্ছে। ওকে, এরপরে দেখো C নাম্বার ম্যাথটা কি বলছে, সি। এবং প্রত্যেকটা ম্যাথ করিয়ে দিচ্ছি। আহা, এত সুযোগ যদি আমি পাইতাম, এত সুযোগ পাইলে আমি। দেখো C নাম্বার ম্যাথটা কি বলছে, দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 4y+4x-8। তাহলে এটাকে কি করতে হবে বলো, এটাকে তাহলে কাকে নিয়ে কাজ করব, দেখো তো কাকে নিয়ে কাজ করবো এখানে। এই এক্স কে নিয়ে কোনো কিছু করতে পারবা তুমি বলো তো, এক্স কে নিয়ে কিছু করতে পারবো? তাহলে ওইটাকে ওই নীরব দর্শক। নীরব দর্শক, তাহলে এখান থেকে এই 4y কে এই পাশে নিয়ে আসো। তাহলে পাবো হচ্ছে y² - 4y সমান সমান বাকি যা আছে তাই থাকলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে y² - 2। আমরা সূত্রটা আনার চেষ্টা করব, দেখো তাহলে y² - 2y। তাহলে কি হলো a² - 2a। 2a বি দরকার না, দেখো তো বিও দরকার, আবার এটা এটা মিল সম্পূর্ণ হয় না, তার মানে কি এই লাইন থেকে তো এই লাইন ফিরে পেতে হবে। তাহলে দেখো এটা মিল সম্পূর্ণ করার জন্য এখানে আরেকটা 2 দিতে হবে। তাহলে হইলো 2 × 2 = 4, 4y হইলো। আচ্ছা, এখন a² - 2ab +b² দিতে হবে, +b² দিতে হবে, কারণ কি আমার কথা হচ্ছে a - b² সূত্রটা আনা, বা a+b² ওই সূত্রটা আনার চেষ্টা। তাহলে এখন এই যে 4 লিখলাম বা 2² লিখলাম, এটা কি বেশি লিখলাম না, এটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলাম, হয়ে গেল। জাস্ট তাই। তাহলে এখান থেকে পাবো হচ্ছে y - 2 হোল স্কোয়ার। আর কি এই 4 কে ওই পাশে নিয়ে যাও, তাহলে আলটিমেটলি কি পাবো, 4x। এই পাশে নিয়ে আসলে কি হবে, আলটিমেটলি এখানে কি -4 থাকবে না, এই পাশে হলে প্লাস হবে। তাহলে দেখো এখান থেকে আবার 2 হোল স্কোয়ার সমান সমান, এখানে 4 কমন নাও, 4 কমন নিলে কি পাবো, x - 1। তাহলে দেখো তো আমার কি স্ট্যান্ডার্ড ফরম্যাট আসলো কিনা, এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটটা। এটুকু আনতে পারলেই মানে তুমি যদি আর ওই সামারিটা পড়ো তাহলে হয়ে গেল। হয়ে গেল, দেখো 1 নম্বর কি বলছে, শীর্ষবিন্দু। শীর্ষ কত হবে তাহলে এখানে, 1,2 হবে। ওকে, উপকেন্দ্র কত হবে,
উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? দেখো তো উপকেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে আমি কি বলছিলাম, উপকেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে কি বলছিলাম যে যার সাথে বর্গ থাকবে না তার মূল অংশের সাথে যোগ বিয়োগ, যোগ বিয়োগ কি উপকেন্দ্র এবং ওই নিয়ামক রেখার পাদবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে এই উপকেন্দ্র কি ডান পাশে থেকে এজন্য যোগ করব। তাহলে মূল অংশ কি ওয়ান প্লাস এর ভ্যালু কত এখানে ওয়ান, ওয়ান কমা বিটা, বিটা কত টু, তাহলে এখানে হবে হচ্ছে 2,2, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তারপরে দেখো, তারপরে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান কি জানি আমরা, 4 × a। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 4 × a কত, এ কত ওয়ান, তাহলে এটা হচ্ছে 4 একক। তারপর দেখো, আচ্ছা আরেকটা একটু বেশি জিনিস, এক্সট্রা জিনিস লিখে দেই, সেটা হচ্ছে এখানে নাই, প্রশ্নে চাই না, আমার নিয়ামক রেখার পাদবিন্দুরা দেখি। নিয়ামকের পাদবিন্দুটা দেখো, আমি এখানে চাইলে আমি বের করি, দেখো নিয়ামকের পাদবিন্দু কি হবে, আমি কি বললাম কিছুক্ষণ আগে যে নিয়ামকের পাদবিন্দু আর উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে যার সাথে বর্গ থাকবে না তার মূল অংশের সাথে যোগ বিয়োগ, উপকেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে যোগ করব, আর নিয়ামক রেখার পাদবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে বিয়োগ করবো, তাহলে কি হবে, ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস কত, এ ভ্যালু কত, এ এর ভ্যালু কত ওয়ান, তাহলে -1,2, তাহলে এটা হবে হচ্ছে 0,2, 0,2। তারপরে 5 নম্বর হচ্ছে অক্ষরেখার সমীকরণ। দেখো তো অক্ষরেখার সমীকরণ কি হবে, অক্ষরেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হবে, যে যার সাথে বর্গ থাকবে তার বর্গমূল সমান শূন্য, তার মানে কি y - 2 = 0, তার মানে হবে হচ্ছে y = 2, এটা হবে। তারপর দেখো বলছে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে কি বলছি, নিয়ামক রেখার সমীকরণ যে যার সাথে বর্গ থাকবে না সেটা সমান সমান -a, যার সাথে বর্গ থাকবে না সেটা সমান সমান -a, যার সাথে বর্গ থাকবে না সেটা সমান সমান -a। আচ্ছা -a বলতে -1, তার মানে আলটিমেটলি আমি কি পাচ্ছি দেখো তো এখান থেকে এক্স, এটা গেলে কি হবে শূন্য, এক্স সমান শূন্য, এটা হবে নিয়ামক রেখার সমীকরণ। দেখো বুঝতে পারতেছো কিনা, বুঝতে পারতেছো কিনা, এটাই হবে অ্যান্সার, এটুকুই হবে অ্যান্সার। দেখো তো খুবই সোজা না, খুবই সোজা। ডি নাম্বার ম্যাথটা দেখো, বলছে y² মাইনাস, এই ডি নাম্বারটা তোমরা হোমওয়ার্ক করবা, এইগুলা ম্যাথ, এগুলো এখন আমাদের কাছে ম্যাথ হইলো, ডি নাম্বারটা হোমওয়ার্ক করবা, ডি নাম্বার এইচ ডাব্লিউ, DH করবা। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর দেখো এফ নাম্বার ম্যাথটা দেখো, ই নাম্বার ম্যাথটা দেখো, ই নাম্বার ম্যাথটা দেখো, ই নাম্বার ম্যাথটা দেখো। এখন এতক্ষণ আমরা পরিবর্তন কাকে করলাম, ওয়াই কে পরিবর্তন করলাম না, ই নাম্বার ম্যাথটা দেখো দেওয়া আছে এখানে x² + 2y - 8x + 7 = 0, এটা দেওয়া আছে, আমাকে মূল সমীকরণটা দেওয়া আছে। এখন এই সমীকরণটাকে মানুষ বানাইতে হবে বা স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার জন্য ওয়াই ওয়ে কি, দেখো তো এখানে কি পরিবর্তন কাকে করবো, তাহলে এখানে কি ওয়াই নীরব দর্শকের ভূমিকা পালন করবে না, তাহলে এখানে করবো হচ্ছে x² - 8x, তাহলে বাকি যা আছে ওই পাশে নিয়ে যাই, তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হবে দেখো তো, এখানে করলে হবে হচ্ছে -2y - 7, এই পাশে নিয়ে আসলে, তাহলে এখানে থাকবে হচ্ছে x² - 2a, এ কত এক্স, বি কত লিখতে হবে, তাহলে 4 লিখতে হবে না, 2ab 4 লিখতে হবে। তাহলে এখন a² - 2ab প্লাস বি স্কোয়ার দিতে হবে, প্লাস বি স্কোয়ার দিতে হবে, তাহলে প্লাস বি স্কোয়ার মানে কি 16 বেশি লিখলাম, তাহলে 16 এখানে মাইনাস করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে, সমান সমান -2y - 7। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে x² - 4 হোল স্কোয়ার, সরি x² না, x - 4 হোল স্কোয়ার সমান সমান লিখবো হচ্ছে -2y - 7 +16, ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো তো, তাহলে এখান থেকে লিখতে পারবো 2y - 16 আর 7 যোগ করলে কত হয়, কি বলে 16 থেকে 7 গেলে কত থেকে, দেখো তো 16 - 7 গেলে কত থাকে, হিসাব করো 9 থাকে না। দেখো তাহলে তার মানে এখানে পাবো হচ্ছে আমি -2y + 9, -2y + 9। এখন আরেকটা খুবই ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে, যেটা হচ্ছে আমার এই ওয়াই এর সহগ 1 হতে হবে, এখানে দেওয়া আছে 2, তাহলে তো এটা হইলো না, এটা তো হবে না, তাহলে আমাকে 2 বানাইতে হবে, যে কোনো মূল্য 2 বানাইতে হবে, তাহলে কি কমন নিবা, -2 কমন নাও, তাহলে এখান থেকে -2টা কমন নাও, -2 কমন নিলে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে ওয়াই। দেখো এখানে তাহলে -2 কমন নিলে কি কি লিখতে হবে,
-9/2 লিখতে হবে। কারণ কি, কমন নেওয়া মানে ভাগ করা। -9/2 লিখতে হবে, কারণ দেখো তুমি এই লাইন থেকে এই লাইনে আসতেছি কিনা। কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা, যেটা তুমি কমন নেবে সেটা দ্বারা ভাগ করে দাও, তাই কি না? তাই হইলো। তাহলে এখান থেকে আমরা এই যে এটা পাইলাম হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটটা। এটা পাইলাম হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট। এখান থেকে বাকি যা কাজ তুমি যা ইচ্ছা তা করো, যা ইচ্ছা তুমি তা করো। এখন দেখো, এটাও আমার স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল ফরম্যাটটা হয় নাই। হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন একটু ক্রিটিক্যালি মানে তোমাদেরকে অ্যাডভান্স করার ট্রাই করি। দেখো তাহলে এখানে শীর্ষবিন্দু কত হবে? শীর্ষবিন্দু কত হবে দেখো তো। শীর্ষবিন্দু হবে হচ্ছে আলফা বিটা। আলফা কত? 4। তাহলে 4,9/2, এটা হবে শীর্ষবিন্দু। ওকে। তারপরে 2 নম্বর হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে দেখো তো। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে তোমাদের, তোমার এখানে কি হবে দেখো তো। উপকেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে আমি কি বলছি, যার সাথে বর্গ থাকবে না তার মূল অংশের সাথে যোগ। যার সাথে বর্গ থাকবে না তার মূল অংশের সাথে যোগ। বর্গ নাই কার সাথে দেখো তো। বর্গ নাই ওয়াই এর সাথে, তার মানে কি, ওয়াই চেঞ্জ হবে না, বাট ওয়াই চেঞ্জ হবে, বোস চেঞ্জ হবে না, তার মানে হচ্ছে 4 থেকে যাবে। 4 থেকে যাবে, 4টা থেকে যাবে, 4 থেকে যাবে। আচ্ছা আমি একটু এই ফরম্যাটটা এতে সূত্রটা লিখে দিই। তাহলে এখানে হবে হচ্ছে আলফা কমা বিটা প্লাস এ হবে, কারণ কি এখানে চেঞ্জ কার হবে, কুটির। তাহলে এখানে আলটিমেটলি আমি কি পাবো দেখো তো। পাবো হচ্ছে আলফা বলতে এখানে 4, 4 বিটা বলতে এখানে, বিটা বলতে এখানে 9/2, 9/2 প্লাস এ, প্লাস এ। এর ভ্যালু কত এখানে দেখো তো, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু কত হবে এখানে? এর ভ্যালু কত হবে দেওয়া আছে দেখো, এখানে -2 দেওয়া আছে। এর ভ্যালু এটা হবে কিনা, যে এর ভ্যালু হবে হচ্ছে তোমার হাফ, -1/2 হবে কিনা দেখো তো। তাহলে এই -2 কে লিখতে হবে কি, 4a আকার লিখতে হবে। তাহলে আমি লিখতে পারি কিনা যে 4 × 1/4 × -2। এগুলো একটু মানে একটু তোমরা আস্তে আস্তে অ্যাডভান্স হওয়ার ট্রাই করো, মানে এগুলো যাতে আর লিখতে না হয়, পরের লাইনটা এভাবে লিখতে না হয়। তাহলে এটাকে লিখতে পারি আমরা 4 × 2 দ্বারা যদি কাটি তাহলে পাবো হচ্ছে 2। তারপর মানে পাবো কত, -1/2, -1/2 পাবো। তার মানে এর ভ্যালু কত পাইলাম? এর ভ্যালু পাইলাম হচ্ছে আমরা, এর ভ্যালু পাইলাম হচ্ছে -1/2। এটুকু একটু অ্যাডভান্স হওয়ার ট্রাই করো, হ্যাঁ, ধীরে ধীরে অ্যাডভান্স হওয়ার ট্রাই করো। আর কত বাচ্চা মানুষের মতো বা প্রত্যেকটা ক্যালকুলেশন করে করে দিবা, একটু অ্যাডভান্স হও। দেখো তাহলে এখান থেকে পাবো হচ্ছে -1/2, -1/2, -1/2। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 4,9/2 -1/2। 9/2 -1/2 করলে কত আসবে? 8/2 আসবে না দেখো তো। এখান থেকে 8/2 মানে কত? 4। 4,4 হবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে হচ্ছে 4,4। দেখো বুঝতে পারতেছো কিনা। তারপরে 3 নাম্বার, দেখো নিয়ামকের পাদবিন্দু। আমি একটু যেগুলো এখানে প্রশ্ন নেই তবু একটু দেখে দিই। নিয়ামকের পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দুর ক্ষেত্রে কি হয়? তাহলে কি হবে, আলফার তো কোনো চেঞ্জ নাই, বিটা মাইনাস এ হবে। তাহলে এখান থেকে কি পাবো, বিটা কত, আলফা কত 4, বিটা কত, বিটা দেওয়া আছে 9/2 মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে হাফ। তাহলে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 4, তাহলে এটা কত আসবে দেখো তো, 10 উপরে হবে 10, তাহলে 5, 4/5, 4/5 হবে। তাহলে দেখো এরপরে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 4a। তাহলে এর ভ্যালু কত, এখান থেকে 4 × এর ভ্যালু হচ্ছে -1/2। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 4। তাহলে এটা তো প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে হাফ। এটা একক, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তারপরে দেখো অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমান সমান কি হবে, যার উপর বর্গ থাকবে সেটা সমান 0, যার উপর তার বর্গমূল সমান 0। তার মানে কি হবে, x - 4 = 0। তার মানে পাবো হচ্ছে এখান থেকে যে x=4, x=4। তারপরে বলছে যে আহ নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কি হবে, যার উপর বর্গ থাকবে না সেটা সমান সমান -a। যার উপর বর্গ থাকবে না কত, y-9/2 = -a। -a বলতে মাইনাস মাইনাসে প্লাস হাফ হবে না। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো তো, y সমান সমান হাফ প্লাস 9/2। তাহলে কত হবে, বা y সমান সমান পাবো হচ্ছে y সমান সমান 5, y সমান সমান 5। এটা এটা হবে সেই নিয়ামক রেখার সমীকরণটা। দেখো বুঝতেছো কিনা, সহজ না বিষয়গুলো, খুবই সোজা না? খুবই সোজা কিন্তু, খুবই সোজা কিন্তু।
ওকে, দেখো এরপরের ম্যাথটা কি দেওয়া আছে, এরপরেরটা দেখো, এরপরে এফ নাম্বার ম্যাথটা। তাহলে তোমাদের কাজ যে এফ নাম্বার ম্যাথটা নিজে করবা, তারপরে জি নাম্বার ম্যাথটাও নিজে করবা। এফ এবং জি নিজে করে ফেলবা, এফ এবং জি নিজে করবা, এইচ ডাব্লিউ এগুলো হচ্ছে এইচ ডাব্লিউ, এগুলো করে ফেলবা। এগুলো কিন্তু সোজা, জাস্ট একটা কনসেপ্টই মাথায় রাখবা যে এক্স এবং ওয়াই এর সহগ হতে হবে ওয়ান, মাস্ট। এক্স এবং ওয়াই এর সহগ হতে হবে ওয়ান, এক্স এবং ওয়াই এর সহগ হতে হবে ওয়ান। এবং এখানে চেঞ্জ কার করতে হবে, দেখো তো এখানে চেঞ্জ করতে হবে না, এটুকু চেঞ্জ করতে হবে না, কারণ এটা তো কোনো চেঞ্জ করা যাবে না, এটা চেঞ্জ করবা। করে তারপর স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাবা, তারপরে ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে করে ফেলবা। আশা করি বুঝতে পেরেছো। করে ফেলবা, হ্যাঁ। তাহলে আজকে আমরা করলাম হচ্ছে অনুশীলনীর 3 পর্যন্ত। তো আজকের লেকচারটা এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এরপর থেকে শুরু করব। সকলকে ধন্যবাদ ক্লাসটি সুন্দর সুন্দর করে মনোযোগ সহকারে করার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।